বিষয় Marxism, national question and India in search of a theoretical perspective. এখানে অনেকগুলো বিষয় এসে সামগ্রিকভাবে গোল গোল করে মার্কসিজম সম্পর্কে কিছু বলা আমার উদ্দেশ্য নয়, আবার গোল গোল করে ভারতবর্ষ সম্পর্কেও নয়, দুটোকে রিলেট করা এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা ইন্ট্রোডাকশনে কি করতে যাচ্ছি তার একটা রূপরেখা আমরা হাজির করার চেষ্টা করব। হ্যাভ মোর অর লেস 1 hour টাইম। তারপরেরটা তোমাদের এনি কোশ্চেনস, কোয়ারিজ অ্যান্ড কমেন্টস তোমরা রাখতে পারো। আমি মনে করি এডুকেশনটা সবসময়ই 2-way প্রসেস, ইট ইজ রাদার এ 3-way প্রসেস। কোন প্রেক্ষিতে আমরা ইন্টারাক্ট করছি সেটাও বড় জিনিস। অতএব তো একমুখী আলোচনাটা খুব ভালো দেখায় না, খুব ফলপ্রসূও হয় না। সুতরাং ইউ আর ওয়েলকাম টু রেইজ এনি কোশ্চেন, এনি কোয়ারিজ, এনি কমেন্টস, ইভেন অ্যাট এনি স্টেজ অফ মাই ডিসকাশন। ওকে, তো প্রথম আসি জাতীয়তার প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স অফ দ্য ভেরি আইডিয়া অফ নেশন অ্যান্ড ন্যাশনাল রিলেশন, এটা বোধহয় আমায় বলে দিতে হবে না, বিশেষ করে ইন এ প্লুরাল সোসাইটি লাইক আওয়ার্স। এই যে বহুত্ববাদী সমাজ, অনেক অঞ্চলে বিভক্ত, প্রতিটি অঞ্চলের একটা ডিস্টিংক্ট ক্যারেক্টার রয়েছে, বহু ধরনের জাতপাত গোষ্ঠী, বহু ধর্মের সহাবস্থান রয়েছে, অনেক ভাষা রয়েছে। তাহলে এই যে বিবিধের মাঝে মিলনম হয় বলার সুবিধাটা অনেক, কিন্তু এই মিলনটাকে এনশিওর করা এটা খুব কঠিন কাজ। জাতীয়তার প্রশ্নটা এই জায়গাটায় হাত পড়ে। আজকের দিনে আমাদের ভারতবর্ষের রাজনীতিতেও যদি আমরা চোখ রাখি তাহলেও এর গুরুত্ব কোথায় এটা বোধহয় বলে দেওয়ার দরকার হবে না। I am not in favor of wasting much time on elaborating the importance of the very theme nation and national relations. Okay? কিন্তু সমস্যাটা হচ্ছে যেখানে আমাকে কিছু কথা বলতেই হবে, সেটা হচ্ছে মার্ক্সবাদের সঙ্গে তার তালুকটা কোথায়, যোগসূত্রটা কোথায়। এটা একটা অ্যানোমালি বলে অনেকে মনে করছে। অ্যাকচুয়ালি উই অল নো, এমনকি রাস্তায় তাকালেও মার্ক্সবাদীরা মিছিল করে, শেষ করে দুনিয়ার মজদুর এক হোক। What does it mean? They tend to negate the trend of national divisions of mankind. They emphasize on the unity of the proletariat all over the world. তাই বলা হয় যে মার্ক্সবাদীরা যে যতটা না জাতীয়তাবাদী তার থেকে অনেক বেশি আন্তর্জাতিকতাবাদী। সুতরাং আন্তর্জাতিকতাবাদে দীক্ষিত এই যে মানুষগুলো, ব্যবহারিক ক্ষেত্রে কে কি করেন আমি জানি না, সেটা তোমাদের বিচার করি, কিন্তু আন্তর্জাতিকতার মন্ত্রে দীক্ষিত এইসব মানুষগুলোর কাছে জাতীয়তার আবেদন কতখানি, তার হিস্টোরিক্যাল, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল ইমপ্লিকেশনটা, ক্যান উই কনসিডার দেম ন্যাশনালিস্ট অ্যাট অল? আমরা কি মার্ক্সবাদীদের আদৌ জাতীয়তাবাদী বলতে পারি? সোজা সাপটা নিজেকে জিজ্ঞেস করি, মার্ক্সবাদীরা জাতীয়তাবাদী কি? এ প্রশ্নের কিন্তু ফয়সালা হয়নি, চট করে হতেও পারে না। তাই জাতীয়তার প্রশ্নে মার্ক্সবাদীদের অবস্থানটা কি, এই বিষয়ে যারা একটু নড়াচড়া করেছেন, বেনেডিক্ট অ্যান্ডারসনের ইমাজিন কমিউনিটির নাম শোনেননি এমন লোক পাবেন। তো সেখানে খুব সোজা সাপটাই বলেছে যে ন্যাশনালিজম অ্যান্ড মার্ক্সিজম এটা হচ্ছে আনকমফোর্টেবল অ্যানোমেন, এটা অস্বস্তিকর একটা যোগ সাধনের চেষ্টা।
আমি পরে বলছি, কেউ কেউ আরেকটু এগিয়ে গিয়ে বলছেন যে ন্যাশনালিজম হুইচ প্লটস দ্য ইমানসিপেশন অফ হিউম্যান কাইন্ড, দেশে দেশে জাতীয় সংগ্রাম, তাতে কত মানুষের অংশগ্রহণ, কত মানুষের আত্মত্যাগ, যে জাতীয়তাবাদকে ঘিরে। মার্ক্সবাদী তুমি জাতীয়তাবাদকে অস্বীকার করেছো, তার মূল্য তোমাকে দিতে হবে। এইভাবে অনেকে বলছেন যে এটা হচ্ছে হিস্টোরিক্যাল ফেলিওর অফ দ্য মার্কসিস্ট টু গিভ proper attention to such an important question as nationalism. তাই আমরা একটু আলোচনা করব, is there any Marxist theory of nationalism? We'll try to find out the answer. ইন্ডিয়াতে এসে আমরা বলবো গদগদ হয়ে লাভ নেই। ভারত মাতা, ভারত আমার ভারতবর্ষ, এসব নিয়ে অনেক কথা হয়েছে। আমি সেকেন্ড সেশনে রবীন্দ্রনাথ নিয়ে বলবো। সেখানে আমি বলবো যে রবীন্দ্রনাথ কিভাবে জিহাদ ঘোষণা করেছেন, কোথায় আছে ভারত মাতা। হিমালয়ের শীর্ষ দেশে বিনা বাদনতা ভারত মাতা, মানি না ওই ভারত মাতা। পল্লীর পানাপুকুরের ধারে গৃহাগ্রস্ত শিশুকে কোলে নিয়ে যে ভারত মাতা আপন শূন্য পথ্য ভাণ্ডারের দিকে তাকিয়ে থাকে, তাকে যদি না চিনতে পারি, হিমালয়ের মাথায় তাকিয়ে কোনো লাভ নেই। ভারত মাতা আছেন আমার গ্রামে অসংখ্য নিরন্ন মানুষের মধ্যে, সেই ভারত মাতাকে চেনা দরকার। তা সেই জন্যই হোয়াট ইজ আওয়ার আইডিয়া অফ ইন্ডিয়া অ্যাজ এ নেশন। অমর্ত্য সেন একটা খুব বিখ্যাত লেখা লিখেছেন, টেগোরস আইডিয়া অফ নেশন, টেগোরস আইডিয়া অফ ইন্ডিয়া। রবীন্দ্রনাথের যে ভারত ভাবনা নিয়ে আমার বইতে আমি সেটা কোট করি। তাই সেই ভারতটা কেমন, যে ভারতটাকে আমাদের আবিষ্কার করতে হবে। ইটস অলসো এ কাইন্ড অফ ডিসকভারি অফ ইন্ডিয়া। হাউ ইট ইজ ইন্ডিয়া ইজ ওয়ান নেশন, or it is as raised the communal bogie in 1940s, 30s or 40s, India is two nation, যার ভিত্তিতে দেশটা ভাগ হলো, or it is the country of many nations, a multinational India. আমাদের জিজ্ঞাসা, মার্ক্সবাদীরা কি বলছে এখানে রিলেট করতেছে যে আমাদের এই যে ভারত সম্পর্কে যে ধারণা, মার্ক্সবাদীরা কিভাবে দেখছেন। এর থেকেই বেরিয়ে আসছে যে মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে ভারতীয় জাতীয়তাকে দেখার সমস্যাগুলো, এগুলো আমাদের প্রশ্ন উত্তর নয়। অ্যাকচুয়ালি উত্তর দেওয়ার ক্ষমতা আমার মতো ছোট মানুষের নেই। একজন শিক্ষক হিসেবে আমার সাফল্য বা ব্যর্থতা আমি পরিমাপ করি যে আমি কতগুলো প্রশ্ন আমার ছাত্রছাত্রীর মনে তুলে দিতে পারলাম। সব উত্তর দেওয়ার দায় আমার নয়। আবার রবীন্দ্রনাথকে আশ্রয় করে বলি, মোর পরে নাই ভুবনের ভার। If I can raise questions successfully in your mind, the curious mind will try to find their own answer. উত্তর তোমরা খুঁজে নেবে, আমি প্রশ্ন তুলতে এসেছি না, সব প্রশ্নের উত্তর দিতে না। হ্যাঁ, যেটুকু পারবো ক্লু নিশ্চয়ই আমি দেওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের সমস্যা হচ্ছে যে তাহলে মার্ক্সবাদীরা ভারতীয় জাতীয়তাকে কোন দিক থেকে দেখবে। আমরা বলছি একটু ইতিহাসের দিকে তাকিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। নিড ফর এক্সপ্লোরেশন অফ হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্সেস, এর কথাই আমি বলতে চেয়েছি। এবং এখান থেকেই কথাটা আসছে যে in search of a theoretical perspective, are we really in a position to develop any theory in this regard? থিওরি বিল্ডিং এর মতো জায়গায় আমরা আছি কিনা, বা ইতিমধ্যে ইন্ডিয়ান মার্কসিস্টরা এ ব্যাপারে কোনো তত্ত্ব গঠন করতে পেরেছেন কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। যদিও এর সমস্ত থিওরিটিক্যাল নুয়েন্সেস একটা আলোচনায় আমরা আনতে পারবো না, তবুও মোটা দাগে বিষয়টাকে আমরা হাজির করার চেষ্টা করি। তা প্রথম তাহলে শুরু করি, নেশন ব্যাপারটা কি, খায় না মাথায় না। নেশন ব্যাপারটা কি, এটাই তো আমাদের কাছে খুব গোলমেলে একটা কথা। নেশন শব্দটাই গোলমেলে। দেয়ার আর সো মেনি
essentially contested concepts in our discipline. And the very concept of nation is an essentially contested concept. এটা নিয়ে কোনো একটা কথা নেই। আলেকজান্ডার মোটিভ খুব সুন্দরভাবে বলেছেন, one may mean something, some one thing, or it is nothing. That is to say everything. কি মানে দাঁড়ালো? One may mean something, some one thing, or it is nothing. That is to say everything. But in order to go forward, সামনে এগোতে গেলে অ্যাটলিস্ট একটা ওয়ার্কেবল জায়গা তোমাদের খুঁজে বার করতে হবে। এটা যেহেতু গ্রামের ভাষায় বলি ইয়াও হয় ওয়াও হয়, কিন্তু মোটের উপর কি হয় একটা ধরে না নিলে তো আমরা এগোতে পারবো না। এইখানে আমাদের সমস্যা। আমাকে এখন একটু সময় দিলে, বেশি কিছু না, আমি এই স্মার্টফোনটি বের করে এখান থেকে কয়েক হাজার সংজ্ঞা একটা তালিকা তোমাদের দিতে পারি। ফিউটাইল এক্সারসাইজ। অমুকে এই বলিয়াছেন, অমুকে এই বলিয়াছেন, অমুকে এই বলিয়াছেন, আমি কি বলছি, আমি কোন জায়গাটা দাঁড়াতে পারছি। আসলে দেখো, এটা বন্ধ করে এখনই বেজে উঠে। আসলে সমস্যাটা কি, আমাদের পরীক্ষায় কম নাম্বার হয় কেন জানো? আমাদের ছাত্রছাত্রীরা, আমি কাউকে খাটো করছি না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বেশিরভাগ তো নোট করি, তাই অমুকে ইয়া বলিয়াছেন, তমুকে ইয়া বলিয়াছেন, আমি কি বলছি, এই রিফ্লেকশনটা পরীক্ষার খাতায় আমরা আনতে পারি না। আরে ভুল বললেও নতুন কথা বলার চেষ্টা থাকলে মাস্টারমশাইয়ের ওই চেষ্টাটাকে মূল্যায়ন করে, সেইটা চেষ্টা করতে হবে। তাই লিস্টিংয়ে আমি যাচ্ছি না, আমি এই কথাটা বলতে চাইছি যে চারটে দিক থেকে আমরা বিষয়টাকে দেখতে পারি উইদাউট গোয়িং অন লিস্টিং এনিথিং। সেটা হচ্ছে কি, জাতি আকাশ থেকে পড়ে না, একটা ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে জাতি গঠিত হয়, জাতি পরিবর্তিত হয়, জাতির মধ্যে নানা ধরনের নুয়ান্সেস গড়ে ওঠে। সো উই মাস্ট হ্যাভ টু ফোকাস অন দ্য হিস্টোরিক্যাল প্রসেস। যে থিওরি বিল্ডিং এর কথা আমরা বলছি, এই থিওরি বিল্ডিং এর বেসিস হচ্ছে দ্য স্টাডি অফ হিস্ট্রি। একসময় একটা খুব পুরনো বইয়ের কথা মনে হলো, সবাই নাম জানে, প্রফেসর ল্যাস্কি, গ্রামার অফ পলিটিক্স। ওই বইতে ল্যাস্কি একটা জায়গায় বলেছেন, নো থিওরি অফ পলিটিক্স ইজ এভার ইন্টেলিজেবল সেভ ইন দ্য কনটেক্সট অফ হিস্ট্রি। ইতিহাসে রেফারেন্স ছাড়া কোনো তত্ত্ব আমাদের বোধগম্য হয় না, কারণ ঐতিহাসিক প্রয়োজনেই তত্ত্ব গড়ে ওঠে। পরিবর্তনশীল ইতিহাসের প্রক্রিয়ায় তার পরিবর্তন ঘটে, আর পরিবর্তনের সঙ্গে যদি কোনো তত্ত্ব অ্যাডজাস্ট করতে না পারে, উই বিড farewell, tata, bye bye to those theories. New theories emerge to satisfy the needs of the current situation. তাই তত্ত্ব কোনো জড়, স্থাণু, অক্ষয়, অব্যয়, অচল, অনড়, অটল কোনো বিষয় নেই। তত্ত্বটা আমরা থিওরি পেপারটাই গোলমাল করে দেব, পড়ি আর ভুলে যাই, পড়ি আর ভুলে যাই। কোনো রকমের পরীক্ষার খাতা পর্যন্ত পৌঁছে দিতে পারলে স্যার বাঁচি, সেটাও হয় না। কেন হয় না? আমরা এইভাবে মিলিয়ে পড়তে পারি না। মিলিয়ে যদি পড়ার চেষ্টা করি, আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে, আমাকে মারলেও কেউ ভোলাতে পারবে। আসলে একটা তত্ত্ব কিভাবে গড়ে উঠছে, কোন ঐতিহাসিক প্রয়োজন সাধনের জন্য, এবং কিভাবে তা পাল্টাচ্ছে, কেনই বা তা অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, একটু হিস্টোরিক্যাল প্রসেসের সঙ্গে মিলিয়ে পড়তে, তাহলে আমরা ডেসক্রিপটিভ অ্যাটিটিউডের হাত থেকে বেঁচে যাই। আমাদের সব থেকে বড় রোগ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এ দুটো আমাদের কাছে তালগোল পাকিয়ে গেছে। ওই সাম্প্রদায়িকতার কথা সিদ্ধার্থ বলছিলেন, আমরা সাম্প্রদায়িকতার পাঠ কিভাবে নিয়ে থাকি সচরাচর, দুই সম্প্রদায়ের মানুষ, মারামারি, ফাটাফাটি, রক্তারক্তি, অ্যান্ড দেন হসপিটাল, অ্যান্ড দেন পলিটিক্যাল গেইন, nothing else. What is missing here? What are the social roots of communalism? What are the social roots of communalism? That is missing. আমি বিনয়ের সাথে বলি, আমার ছাত্রছাত্রীরা জানেন,
চায়ের দোকানে যারা টেবিল থাকলে রাজনীতির আলোচনা করেন, যে ভাষায় করেন, আমার এমএ ক্লাসের ছাত্রছাত্রীরা যদি সেই ভাষায় কথা বলেন, আমি সার্টিফিকেট চায়ের দোকানে গিয়ে দিয়ে আসবো, তোমাদের কেন দেবো? যারা রাষ্ট্রবিজ্ঞান করছো তাদের অ্যাপ্রোচটা কিন্তু ডিফারেন্ট হবে। অ্যাপ্রোচ তাদের দে মাস্ট হ্যাভ টু গো ইনটু দ্য রুটস অফ দ্য প্রবলেম। অতএব ডেসক্রিপশন অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নয়, political activities will provide you a new meaning of explaining the realities, exploring the reality. সেই জায়গায় আমাদের যেতে হবে। আর সর্বোপরি জাতীয়তাবাদের অনেক সংজ্ঞার কথা বললাম, সব থেকে বড় সংজ্ঞাটি কি? এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এক কথা এটা একটা ঐক্য চেতনা, সেন্স অফ ইউনিটি। ইট মে বি রাইট অর রং, it may something to one person different to another person. তাহলে এই যে কার্লটন হায়েস যে কথাটা বলছেন, it is actually the condition of mind. আসলে জাতি কখন গড়ে ওঠে শুধু হায়েসের কথা নয়, পরের লাইনে কোট করা আছে দেখো, এখানে কোনের কথা, হ্যান্স কোন, নট থমাস কোন, হ্যান্স কোন। তিনি বলছেন কখন জাতীয়তা গড়ে ওঠে। এক লাইনে উত্তর দেওয়ার চেষ্টা আছে দেখো, ন্যাশনালিটি ইজ ফর্মড বাই দ্য ডিসিশন টু ফর্ম ন্যাশনালিটি। একটা জনগোষ্ঠী যখন নিজেকে একটা জাতি হিসেবে গড়ে তোলার সংকল্প নেয়, তার মধ্যে দিয়ে জাতীয়তা গড়ে ওঠে, তার আগে পর্যন্ত নয়। দুটো পার্ট আছে। জাতীয়তাবাদ আসলে হচ্ছে উই ফিলিং, কিন্তু উই ফিলিংটা এটা সাবজেক্টিভ অ্যাসপেক্ট, সাম সর্ট অফ অবজেক্টিভ ফ্যাক্টরস আর দেয়ার। কিন্তু অবজেক্টিভ ফ্যাক্টর থাকলেই জাতি গঠিত হয় না। জাতি গঠিত হয় তখন যখন সাবজেক্টিভ এলিমেন্টটা যোগ হয়, অর্থাৎ তারা নিজেদের জাতি হিসেবে তারা সংগঠিত করতে সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের কন্ডিশন অফ মাইন্ড যখন এই ব্যাপারটাকে এগিয়ে নিতে চায়। তাই যখনই এই ঐক্য চেতনাটা বড় হয়ে দাঁড়ায়, তখনই আমরা স্মিথের কাছে আসি, আরেকজন জায়েন্টস ইন দ্য ফিল্ড, অ্যান্টনি স্মিথ। তিনি বলছেন তিনটে কথা। একটা কি, তখন আমাদের মনে হয় আমরা একটা জাতি, আমাদের যা সিদ্ধান্ত সেটা আমরাই নেব, সেলফ ডিটারমিনেশন, কালেকটিভ সেলফ ডিটারমিনেশন অফ দ্য পিপল। আর কি, আর হচ্ছে যার মধ্যে আমাদের ন্যাশনাল ক্যারেক্টার, আমাদের ইন্ডিভিজুয়ালিটি, এগুলো তার মধ্যে দিয়ে বিকশিত হবে। আর কি, আর হচ্ছে গোটা পৃথিবীটা তখন কতগুলো জাতিতে বিভক্ত বলে আমরা মনে করি। তাহলে এইভাবে জাতি শব্দে এটা নিয়েই আমরা এরকম 3-4টে সেশন কাটিয়ে দিতে পারি, কিন্তু আমি আর যেতে চাইছি না। এখন মার্কসিজমের সঙ্গে ন্যাশনালিজম, এটা তো গেল জাতি সম্পর্কে সাধারণভাবে আমরা কি বলি। আমি ধার করেছি রোনাল্ডো মাঙ্কের কাছ থেকে। রোনাল্ডো মাঙ্কের একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হচ্ছে মার্কসিজম অ্যান্ড ন্যাশনালিজম বলুন ডিফিকাল্ট ডায়ালগ। আমি একটু চেঞ্জ করেছি, দেখো একটু আইনও বাঁচিয়েছি। আসলে কথোপকথনটা খুব কঠিন, মার্ক্সবাদের সঙ্গে জাতীয়তাবাদের কথোপকথনটা খুব কঠিন। সেই জন্য নিকো পোলাজাসের নাম অনেকেই জানো, বিখ্যাত ফ্রেড মার্কসিস্ট। তিনি বলছেন we have to recognize that there is no Marxist theory of nation. টম নারেন, লন্ডনের মার্ক্সবাদী, বলছেন the theory of nationalism represents Marxism's great historical failure, ঐতিহাসিক ব্যর্থতা। আর কি, বেনেডিক্ট অ্যান্ডারসনে ঘুরে এসে বলল nationalism has been proved as uncomfortable anomaly for Marxist theory, and precisely for that reason it has been wrongly elided rather than confronted. আমি শেষ লাইনটা বলছি, it has been wrongly elided, এড়িয়ে যাওয়া, এটা এড়িয়ে যাওয়া হয়েছে, আর এটাকে মুখোমুখি হওয়া যায়। আমি ভারতের একটা উদাহরণ দিই, ভারতের মার্ক্সবাদীদের কথা বলি, যেটা পরে করার কথা, যেখানে জাতপাত, আঞ্চলিকতা, ধর্ম, রাজনীতির প্রধান বিষয় হয়েছে, মার্ক্সবাদীদের জন্য নো এন্ট্রি বোর্ড বসে গেছে। কেন? বর্ধমান থেকে একটু গিয়ে যেমন বরাকর এসে গেল, আর কেউ সিপিএম জানে না, সিপিআই জানে না,
এখানেই একটু আদিবাসী বেল্টে ঢুকে পড়লাম, আর কেউ সিপিএম জানে না। আজকে নয়, আজকে তো চেঞ্জ রেজিমে সিপিএম খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা অন্য কথা। কিন্তু আমি 34 বছরের বাম শাসনের কথা বলছি। আমি এমন সময়ের কথা বলছি যেখানে 3টে রাজ্যে প্রবল প্রতাপান্বিত বাম শাসন। হিন্দি হার্টল্যান্ডে, যেখানে জাতপাতের রাজনীতি প্রবল, সেখানে মার্ক্সবাদীরা নেই। কেন নেই? নেই তার কারণ it has been wrongly guided rather than confronted. কি বোঝা গেল আমার কথাটা? How to negotiate the question of religion, how to negotiate the question of caste, question of religion, question of nationalism. মার্ক্সিস্টরা অনেকদিন ধরে লড়ে যাচ্ছে, এ কথা সত্যি, কিন্তু এখনো পর্যন্ত সফলভাবে পেরে ওঠেননি। আমি পেরে ওঠেননি কথাটা একটু শক্ত, সফলভাবে এখনো পেরে ওঠেননি বলে ভারতের মতো দেশে 70 বছরের এক্সপেরিমেন্ট, আমি ভুল বললাম, সরি, 1920 সাল থেকে যদি ধরি প্রায় 100 বছরের এক্সপেরিমেন্ট, প্রায় 100 বছরের এক্সপেরিমেন্ট, সেই জায়গাটা করতে পারেনি। অথচ অনেক জায়গায় অনেকটা পেরেছিলেন, এখন একটা সেটব্যাক হচ্ছে। তাহলে এই জায়গাটা আমাদের বুঝতে হবে। রেজিস ডেব্রে, ল্যাটিন আমেরিকান মার্ক্সিস্ট, তিনিও বলছেন, আমি পৃথিবীর বিভিন্ন জোন থেকে লোকদের নেওয়ার চেষ্টা করেছি যে কে কি বলছেন। তা ডেব্রে বলছে, নিয়ার সাইলেন্স অফ দ্য ইউরোপিয়ান মার্ক্সিস্ট will one day be seen as the most costly and ruinous of all historical emotions. যত রকম ঐতিহাসিক ভ্রান্তি আছে, তার মধ্যে এই ভ্রান্তিটার জন্য মার্ক্সবাদীদের মূল্য দিতে হবে। রেজিস ডেব্রে বলেছিলেন, আজকে আমরা হাতে নাতে তার প্রমাণ পাচ্ছি। তাহলে এই জায়গা থেকেই টম বোটোমোরের নাম বোধহয় সবাই জানি যারা মার্ক্সবাদের সামান্য চর্চা করি। তিনি বলছেন, সব থেকে বড় কথাটা সব থেকে শেষে রেখেছি, নো আদার এরিয়া অফ হিউম্যান সায়েন্সেস হ্যাড দ্য নেগলেক্ট বিন সো মার্কড। কোনো মানবিক বিজ্ঞানের ক্ষেত্রে এত ব্যর্থতা বোধহয় মার্ক্সবাদীদের নেই, জাতীয়তার ক্ষেত্রে যতটা ব্যর্থতা। বাট সো ফার আমরা তো নেগেটিভ কথাগুলোই আগে বললাম, ধাক্কাটা দিয়ে শুরু করি। সত্যিই কি কিছু হয়নি? এবার আমি উল্টো পুরাণে, এবার একটু উল্টো পুরাণ গাইব। সত্যিই কি মার্ক্সবাদীরা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেননি? তাহলে আজকের আলোচনা কেন করেছে? আমি শেষের কথাটা আগে বলে শুরু করি। যথেষ্ট করেছেন, নিজেদের মতো করে করেছেন। সেই করার মধ্যে ভুল ভ্রান্তি ছিল, কিন্তু করেছেন। সেই করাটা কি সেটাও আমাদের তাহলে বুঝতে হবে। শুধু গালাগালি দিলে তো হবে না। উই আর নট পলিটিশিয়ানস, উই আর পলিটিক্যাল সায়েন্টিস্ট, এটা মনে রাখতে হবে। সো আওয়ার অ্যানালিসিস শুড হ্যাভ দ্য অবজেক্টিভ বেসিস। আমরা গালাগালি দেওয়ার জন্য কথা বলছি না, আমরা প্রশংসার জন্য কথা বলছি না। অতএব বোথ দ্য অ্যাসপেক্টস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, আমাদের ডিল করতে হবে। এইটা ডিল করতে গিয়ে আমরা বলতে চাইছি যে এটা নিয়ে বিতর্ক আজকে নয়, এ বিতর্ক একেবারে মার্ক্সের সময়কাল থেকে, প্রথম আন্তর্জাতিকের সময় থেকে দ্বিতীয় আন্তর্জাতিকে তা একটা বড় আকার ধারণ করেছিল, যার জন্য মার্ক্সকে নিজেকে কলম ধরতে হয়েছিল। তাই এটা হচ্ছে গ্রেট ডিবেট, ক্লাসিক ডিবেট অন মার্ক্সিজম এন্ড ন্যাশনাল কোশ্চেন, যেটা শুরু হয়েছিল মার্ক্স এন্ড এঙ্গেলসের হাত ধরেই, এবং যেটা পরিণতি পেয়েছিল, আমি আগে রেঞ্জটা বলে নিচ্ছি, পরিণতি পেয়েছিল লেনিন এবং স্ট্যালিনের বিখ্যাত বই 1913 সালে প্রকাশিত হয়েছিল মার্ক্সিজম এন্ড ন্যাশনাল কোশ্চেন। তাহলে এই যে পিরিয়ডটা, এটাও প্রায় 30 বছরের একটা কালপর্ব। এই কালপর্বে জাতীয়তাবাদ সম্পর্কে মার্ক্সীয় চিন্তাটা বিকশিত হয়েছে, এবং তখনই মার্ক্সিস্ট লেক্সিকনের মধ্যে এই শব্দগুলো তখনই ঢুকে গেছে। তখন থেকেই দেখবে ন্যাশনাল কোশ্চেন এই শব্দটা কিন্তু একেবারে মার্ক্সিস্ট অরিজিন, অর্থাৎ অন্যেরা ন্যাশনালিজম, ন্যাশনাল প্রবলেমস, ন্যাশনালিটি এইসব শব্দগুলো ব্যবহার করে, কিন্তু হোল গ্যামাট অফ থট, দি হোল গ্যামাট অফ থট সেন্টারিং রাউন্ড নেশন, এটা কিন্তু মার্ক্সিস্টরাই নাম দিয়েছেন ন্যাশনাল কোশ্চেন। এইভাবে এসছে। কাকে বলে ন্যাশনাল কোশ্চেন?
একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা আছে, ইউ মে অর মে নট অ্যাকসেপ্ট দিস ডেফিনিশন, এই ডেফিনিশনটা আমার নয়, মার্কস অ্যান্ড এঙ্গেলস রিসার্চ ইনস্টিটিউট মস্কো তারা এটা তৈরি করেছিলেন এই ডেফিনিশনটা। তারা আগে আমরা খুব সস্তায় বই কিনতাম প্রোগ্রেস পাবলিকেশনের, বেশি দাম দিয়ে বই কেনার সাধ্য আমাদের ছিল না ছাত্রাবস্থায়। তা তখন ওই 1 টাকা 2 টাকা 5 টাকা খুব ম্যাক্সিমাম একটা মোটা মোটা বই আমরা কিনতাম, পড়তাম কতটা জানি না, কিন্তু ওই প্রোগ্রেস পাবলিকেশনের বাংলাটা পড়তে আমার খুব কষ্ট হতো। বাংলাটা এত খটোমটো কঠিন, তার থেকে ওদের ইংরাজিটা অনেক ভালো। আমার সেই সময়ে কেনা বইটা আছে এখনো, মার্কসিজম অ্যান্ড দ্য ন্যাশনাল কোশ্চেন, মার্কস এঙ্গেলস রিসার্চ ইনস্টিটিউট মস্কো তারা প্রকাশ করেছিলেন, সেখান থেকে আমি নিয়েছি। কি ন্যাশনাল কোশ্চেন কাকে বলে? এ মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট বাই হুইচ দ্য মার্কসিস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি ডেভেলপমেন্টস অফ নেশনস, ন্যাশনাল রিলেশনস, পরের অংশটা লক্ষণীয়, and their reflections on economy, politics of classes, life of the party, state apparatus, class consciousness, culture, psychology. What does it mean? একটা অর্থ মনে রাখো, বাকি সব ভুলে যাবে। যে জাতীয়তাবাদের প্রশ্নটাকে পৃথকভাবে বিচ্ছিন্নভাবে বোঝা যায় না, সমাজ সভ্যতার সামগ্রিক নিরিখে জাতীয়তাবাদের প্রশ্নটা বুঝতে হয়। আমি কি খাই, আমি কি কাজ করি, আমি কোন ভাষায় কথা বলি, কি ধরনের জামা কাপড় পরি, কিভাবে চলাফেরা করি, এই সব কিছু নিয়েই আমার জাতীয়তা গড়ে ওঠে, বিচ্ছিন্ন নয়। এবং এখানে মার্কসিস্টদের একটা বৈশিষ্ট্য তো আমরা সবাই জানি, তাই তো, যে অর্থনৈতিক ব্যবস্থার নিরিখে তারা রাজনীতিটা বিশ্লেষণ করেন। তাই অর্থনৈতিক ব্যবস্থার কথাটা দেখো, প্রথমে ইকোনমি এসছে, তারপরেই কি এসছে? পলিসিস অফ ক্লাসেস, শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে তারা জগৎটাকে দেখেন, তারপরে এসছে পার্টি, স্টেট, কালচার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তাহলে এক কথায় আমরা মনে রাখতে চাইছি যে মার্কসিস্ট লুক অ্যাট দ্য ন্যাশনাল কোশ্চেন ফ্রম এ কম্প্রিহেন্সিভ ক্লাস আউটলুক, একটা ব্যাপক শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে তারা জাতীয়তার যে প্রশ্ন, এই প্রশ্নটা দেখতে। পরের লাইনে আরেকটু স্পষ্ট করার চেষ্টা করছি, সেটা কি? সেটা হচ্ছে ইট ইজ এ ন্যাশনাল প্রোগ্রাম অফ দ্য মার্কসিস্ট ফ্রম এ প্রোলেটারিয়ান স্ট্যান্ডপয়েন্ট। আসলে মার্কসবাদীরা কি চায় ভাই? সত্যি সত্যি চায় কিনা সেটা অন্য প্রশ্ন। বলে কি চায়? বলে যে প্রোলেটারিয়েটের রাজকায়িক সমাজটাকে একটা নতুন সমাজ প্রতিষ্ঠা করে। তাহলে জাতীয়তার প্রশ্নে কোন দৃষ্টিভঙ্গি নিলে প্রোলেটারিয়েটের রাজ কায়েম করার সুবিধা হবে, এটা যদি আমরা না বুঝে থাকি, আরেকটা বাক্য আমাকে খরচা করতে হবে। সেটা হচ্ছে মার্কসিস্ট সাবঅর্ডিনেট দেয়ার পারসেপশন অফ ন্যাশনাল কোশ্চেন টু দ্য ব্রড কোশ্চেন অফ সোশ্যাল ট্রান্সফরমেশন। বৃহত্তর সামাজিক রূপান্তরের প্রশ্নটাই তাদের কাছে বড়, সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নটা বড়, প্রোলেটারিয়ান রাজ কায়েম করার প্রশ্নটা বড়, জাতীয়তার প্রশ্নটা তার নীতি। অর্থাৎ জাতীয়তা সম্পর্কিত মার্কসীয় নীতিটা এমনভাবে টিউন করতে হবে যাতে তা সমাজ রূপান্তরের আন্দোলনকে সুবিধে করবে। তাহলে আমি যদি এবার নেগেটিভ কথাটা বলে দিই, সেটা কি? ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিসিস অফ ন্যাশনাল কোশ্চেন খুঁজে পাওয়া যাবে না মার্কসবাদী। বেসিক কোশ্চেন ইজ radical social transformation. It's a subservient question of social transformation. কি বোঝা গেল? তাহলে এইভাবে মার্কসীয় দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে দেখি। তাহলে এটা আসলে মার্কসীয় জাতীয়তাবাদ সম্পর্কে নীতিটা আসলে কি? এটা কি থিওরি নাকি একটা স্ট্র্যাটেজি? জিজ্ঞাসা চিহ্নটা বোঝা গেল কি? একটা ফুল ফ্লেজেড থিওরি নয়, তাদের ফুল ফ্লেজেড থিওরিটা আছে কিসে আছে? সোশ্যাল ট্রান্সফরমেশন। আর সেই ফুল ফ্লেজেড এইম তাকে অ্যাচিভ করার জন্য ইটস এ কাইন্ড অফ স্ট্র্যাটেজি। এখন তাহলে আমরা আলোচনাটা একটু মোচড় দিয়ে ফেলি। তাহলে তারা কোন দিকে যেতে চাইছেন? তারা যাচ্ছেন
একটা সমাজ বিপ্লব করতে, এই সমাজ বিপ্লব করতে গেলে জাতীয়তাবাদটাকে তারা হিসেবে আনছে, কিন্তু জাতীয়তাবাদ সম্পর্কে ইন্ডিপেন্ডেন্ট কোনো ফর্মুলেশন কিন্তু নয়। ওই কাজটার জন্য এই কাজটা, তার মানে একটু একটু যদি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, ওয়ান ইজ এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল অ্যান্ড দ্য আদার ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল হচ্ছে ইস্যু অফ সোশ্যাল ট্রান্সফরমেশন, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোশ্চেন অফ ন্যাশনাল ইমানসিপেশন। এইভাবে মার্কসিস্ট অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখতে। তাহলে আমরা ঘুরে আসি আবার যে কথাটা সূচনায় বলেছিলাম, নেগেটিভ কথা দিয়ে আবার মার্ক্সবাদীরা জাতীয়তাবাদী নয়। They are not the votary of nationalism. Its adherence to the idea of proletarian internationalism. কিন্তু বেসিক মার্কসিজম যারা পড়েছো, আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না, আমি আন্ডার গ্রাজুয়েট কোর্সে তোমাদের নিয়ে যাই। হিস্টোরিক্যালি the bourgeoisie historically has played a most revolutionary বা ও সঠিক কথাটা বলবে ঘটনাটা দেখে প্রোগ্রেসিভ রোল, কি তাই তো? ঐতিহাসিকভাবে বুর্জোয়ারা বেশ কিছু প্রগতিশীল ভূমিকা পালন করেছে। সেই প্রগতিশীল ভূমিকার মধ্যে অনেক কিছু আছে, আমি সেই আলোচনায় ঢুকছি না, কিন্তু জাতীয় সংগ্রামে নেতৃত্ব প্রদান সেই প্রগতিশীলতার একটি দিক। মার্কসিস্টরা কি বলেন? বুর্জোয়া গণতান্ত্রিক আন্দোলনের যে প্রগতিশীল কন্টেন্টটাকে তারা গ্রহণ করবে, কিন্তু তাদের দায় নেই, তারা তার অপকর্মগুলোকে তারা বহন করবে। সো হিয়ার এন্টার্স দি কোশ্চেন অফ কোয়ালিটেটিভ সাপোর্ট। কি বোঝা গেল? গুণগত মাত্রাগত বিচার করে কতটা সমর্থন করব, কতটা করব না। তাহলে ন্যাশনালিজম মার্ক্সবাদীদের কাছে কেমন? তার আলটিমেট ভ্যালু ততখানি নয়, আমি বলেছি, বাট ইট গট সাম হিস্টোরিক্যাল অ্যান্ড কন্টিনজেন্ট ভ্যালু। হিস্টোরিক্যাল অ্যান্ড কন্টিনজেন্ট ভ্যালু। ন্যাশনালিজম একটা ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে গড়ে ওঠে। ন্যাশনালিজমের সঙ্গে ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজমের একটা অর্গানিক রিলেশন আছে, আমি সে কথায় আসবো একটু পরে। তা এই ন্যাশনালিজম জাতি রাষ্ট্রকে প্রতিষ্ঠা দেয়। স্ট্যালিন লিখেছেন, যদি বইটা আমরা পড়ে থাকি বাংলাতেও পাওয়া যায়, যে বুর্জোয়াজি লার্নড ইটস লেসন ফ্রম দ্য মার্কেট। বাজার থেকে বুর্জোয়ারা জাতীয়তাবাদের পাঠ গ্রহণ করছে। কিভাবে? তাত্ত্বিক জটিলতায় না নিয়ে গিয়ে খুব সহজভাবে বলি, পুঁজিবাদী ব্যবস্থাটা দাঁড়িয়ে থাকে কিসের উপর? স্বাধীনতা গণতন্ত্রের ধ্বনিতে নয়, আসলে সেটা দাঁড়িয়ে থাকে মার্কেট মেকানিজমের উপর, তার প্রোডাকশন সিস্টেমকে আনফেটার্ড করার উপর। আমি অনেক জিনিস তৈরি করলাম, আমার লাভ হবে। অনেক মূলধন বিনিয়োগ করলাম, অনেক ভালো ভালো জিনিস তৈরি করলাম, আমার লাভ হবে। যতক্ষণ পর্যন্ত না আমার মার্কেটটা ইনশিওর করতে পারছি, আমার জিনিসটা লাভজনক দামে বিক্রি করতে পারছি, ততক্ষণ আমার তো কোনো লাভ নেই। তাহলে আমাকে একটা মার্কেট ইনশিওর, তা কোন মার্কেট? বিরাট বড় বড় অটোমান সাম্রাজ্যের মতো সাম্রাজ্য, কোথায় আমার মার্কেট হবে? আমার একটা জিওগ্রাফিক্যালি ডিমার্কেটেড টেরিটোরিয়াল স্টেট চাই, যে টেরিটোরিয়াল স্টেটের উপর আমার সোভারেন্টি চাই, যেখানে আমার পুঁজি নিরাপদ থাকবে, বাইরের পুঁজিকে আমি ঢুকতে দেব কি দেব না সেটা আমি ডিসাইড করব। এই রকম একটা জাতি রাষ্ট্র, ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্র 1648 সালের ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়াকে মনে করো, ব্যাখ্যা নিষ্প্রয়োজন। তাহলে এই যে আধুনিক ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্রের উদ্ভব আর পুঁজিবাদী অর্থনীতির উদ্ভব, দুটো প্রায় হাত ধরাধরি করে এসেছে। তাহলে আমার জিনিসটা বিক্রি বাটার জন্য একটা জাতি রাষ্ট্রের প্রয়োজন হয়েছে। তা কিভাবে হবে? আমি একথা যদি বলি যে আমার মাল বিক্রি করার জন্যে আমি একটা জোন আমি ঠিক করে নিতে চাই, সেই জোনে বসবাসকারী মানুষ তারা কি আমার সঙ্গে সঙ্গ দেবে? আমার লাভ হবে তো তাদের কি হবে? কেউ সঙ্গ দেবে না। কিন্তু তাদেরকে যদি আমি উদ্দীপ্ত করতে পারি যে আমাদের ভাষায় কথা হবে, আমাদের সংস্কৃতি প্রাধান্য পাবে,
আমাদের ঐক্য দিয়ে আমরা নিজেদের রাষ্ট্র গড়ব, তাহলে তাদেরকে ঐক্যবদ্ধ করা সুবিধা হবে। অতএব আমার কথা, আমার হিডেন এজেন্ডা আমার পকেটে থাক। সামনে কি থাকবে? সামনে থাকবে কি দ্বিজেন্দ্রলাল রায় গাইব, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, নাকি বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ গাইব, নাকি ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গাইব? কি বোঝা গেল? এই জন্য স্ট্যালিন বলছেন from a Marxist standpoint, the bourgeoisie learned its lesson of nationalism from the market. তা এই মার্কেটের প্রয়োজনে জাতীয়তার দরকার হচ্ছে, এবং তার মধ্যে থেকে জাতীয়তাবাদী যে ধ্যান ধারণা তার বিকাশ ঘটছে। কিন্তু এটা কি সবই নেগেটিভ? স্বাধীনতার কথা, নিজের ভাষায় কথা বলার স্বপ্ন, নিজের রাষ্ট্র গঠন করার স্বপ্ন। আমি তো মানুষের মুক্তির জন্য কাজ করি, তাহলে যারা মানুষের মুক্তির জন্য কাজ করে তাদের কাছে একটু গুরুত্ব থাকবে না? কে কোথায় তার গোপন উদ্দেশ্য সিদ্ধ করবে বলে আমি হাত গুটিয়ে পড়ে থাকবো? তা তো হয় না। সো দি প্রোলেটারিয়েট হ্যাজ টু টেক আপ। এই চৈতন্যদয়টা মার্ক্সের আগে হয়। কবে হলো? এটা হলো যখন পোল্যান্ড এবং আয়ারল্যান্ডের মানুষ যখন তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের নিজেদের রাষ্ট্র গঠন করার দাবি যখন সামনে আনলেন, তখন তাদের এই ব্যাপারে চৈতন্যদয় হলো। তখন মার্ক্স লিখতে শুরু করলেন। And thus he laid the foundation stone of the national policy of the proletariat. তাহলে মার্ক্সের রাইটিংস অন পোল্যান্ড, হিজ রাইটিংস অন আয়ারল্যান্ড এখান থেকেই শুরু হয়েছে। তাহলে 1848-এ ম্যানিফেস্টো বেরোনোর পর মার্ক্সের চেতনায় এটা এসছে। তখন চারিদিকে জাতীয়তার জয়গান। সেই প্রেক্ষিতে প্রথম মার্ক্সীয় জাতীয়তার পাঠ শুরু হয়েছে। তো এখানে তো যে কথাগুলো মার্ক্সের লেখা থেকে বেরিয়ে এসছে, যেসব মার্ক্সবাদীরা মনে করেন যে মার্ক্স যাহা বলিয়াছেন বেদবাক্য, আমি মানি না। মার্ক্স বেঁচে থাকলে মানতেন না যে আমি যা বলেছি 1848-এ, ঠিকই বলছি, 1848-এ তা আজও বেদবাক্য মার্ক্স বেঁচে থাকলে বলতেন না। আমি যেটুকু মার্ক্সবাদ পড়েছি তাতে একটা শব্দে মার্ক্সবাদের সব থেকে ভাইবল দিক কি জানো? ল অফ ডেভেলপমেন্ট, গতিবাদ। পৃথিবীতে সবকিছু পরিবর্তনশীল, কোনো কিছু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। পরিবর্তনটা খালি চোখে সবসময় বুঝতে পারি না, কিন্তু তার মানে এই না যে পরিবর্তন হয় না। ধরো এখানে এই ঘরের মধ্যে পরিবর্তনটা যদি আমি দেখাই, আমি যদি কথা বলি যে আমি যে মানুষটা কথা বলছি, একটু আগে যে মানুষটা বলছিলাম সে মানুষটা নয়, অন্য মানুষ। যারা আমার কথা শুনছে তারা অন্য মানুষ। আইডেন্টিফাই করতে পারছো না তো? সবাই নিজের দিকে তাকিয়ে দেখো, সবার বয়স প্রায় 1 ঘন্টা বেড়ে গেছে। কার বয়স বাড়েনি হাত তোলো। এইভাবেই তো আমরা শৈশব থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবনে আর বার্ধক্যে। তাহলে এইভাবে জগৎ সংসারটা পাল্টাচ্ছে, পরিবর্তন। এই পরিবর্তনশীল বিশ্বে নতুন পরিস্থিতি আমাকে নতুন কথা বলতে হবে। মার্ক্স যদি আজ বেঁচে থাকতেন, ঠিক বলতেন ভুল বলতেন আমি জানি না, কিন্তু তাকে নতুন কথা বলতে হতো। আর তা হলে বুঝতাম মার্ক্স মারা গেছে। যে মার্ক্সবাদীরা মনে করেন যে সেই সময় মার্ক্স যা বলেছেন আজও সত্যি, তিনি আর যাই হন, তিনি ভালো মানুষও হতে পারেন, তিনি মার্ক্সবাদী না। তিনি মার্ক্সবাদী হতে পারেন। তাহলে এই জায়গা থেকেই আমি বলতে চাইছি, 1848 সালে মার্ক্স যা লিখেছেন সেটাকে আমি থিওরি বলি। আমি থিওরি বলি না, তার কারণ মার্ক্স ওয়াজ ইয়েট টু ডেভেলপ এ থিওরিটিক্যাল ফর্মুলেশন। তিনি যা বলেছেন তার সময়ে পোল্যান্ড এবং আয়ারল্যান্ডে যে বাস্তবতা তিনি দেখিয়েছেন, সেই বাস্তবতার প্রতিফলন তার লেখায় ফুটে উঠেছে। অতএব দ্যাট রেজাল্টেড আউট অফ হিজ এক্সপিরিয়েন্সেস ইন পোল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। শুধু পোল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ডটা, ভারতবর্ষ নয় কেন? আমাদের পলিটিক্যাল সায়েন্সের ছেলেমেয়েরা পড়বে না
যে সেই সময় দাঁড়িয়ে মার্কস ভারতবর্ষ সম্পর্কে, ভারতবর্ষের ব্রিটিশ শাসন সম্পর্কে কি লিখেছে চমকে যাবে। অনেক ভারতীয় ঐতিহাসিক লিখতে পারেননি, বলতে পারেননি, কিন্তু তা আজও ভ্যালিড কিনা সেটা অন্য বিচার্য। কিন্তু এইভাবে সেটা ফুল ফ্লেজের থিওরি না, তবুও তার থেকে 3টে থিম কিন্তু বেরিয়েছে। মার্কস যা লিখেছেন সেটা ফুল ফ্লেজের থিওরি নয়, এটা আমার বক্তব্য, কিন্তু 3টে ডেফিনেট থিম কিন্তু বেরিয়েছে। কি কি? একটা হচ্ছে মার্ক্সবাদীরা কোন জাতীয়তাবাদী আন্দোলনকে সমর্থন করবে? অনলি দ্য ন্যাশনাল লিবারেশন অফ দ্য অপ্রেসড নেশন। তাহলে যারা অবদমিত তাদের যে স্বাধীনতার দাবি, সেই স্বাধীনতার দাবিকে মার্ক্সবাদীরা সমর্থন করবে। 2 নম্বরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বোঝাটা খুব কঠিন। এটা কি? 1 নম্বরটা একদম কঠিন না, খুব সহজ, ব্যাখ্যা দরকার নেই। 2 নম্বরটা কঠিন, আমি শুধু কোটেশনের অংশটা নিচ্ছি। এনি নেশন দ্যাট অপ্রেসেস অ্যানাদার forges its own chain. Any nation that oppresses the another forges its own chain. এখানে শুধু পরাধীন দেশের কষ্টের কথা উনি বলছেন না, উনি ঔপনিবেশিক দেশের মানুষের কষ্টের কথা বলছেন। মানে যারা শোষণ করছে সেই শোষক দেশের মানুষের কষ্টের কথা বলছেন। যে আমার দেশ যদি অন্য দেশকে শোষণ করে আমি আমার ক্ষতি করছি। কিভাবে? ব্রিটিশ আমাদের দেশ 200 বছর শাসন করেছে, তার লুটপাটের ফসল কি ব্রিটিশ শ্রমিক শ্রেণী পেয়েছে? তাহলে ব্রিটিশ পুঁজি আরো শক্ত হয়েছে। ব্রিটিশ পুঁজি যত শক্ত হয়েছে, ব্রিটিশ শ্রমিককে নিষ্পেষণের ক্ষমতাটা তার বেড়েছে। ব্রিটেনে বিপ্লব করার সম্ভাবনা তত পিছিয়ে গেছে। আরে মার্ক্সবাদ বাতিল হয়ে গেছে একথা বলার জন্য 1988 পর্যন্ত অপেক্ষা করবো কেন? আমরা তো আগের শতাব্দীর শুরুতেই ঘোষণা দিতে পারতাম। কেন? মার্ক্স বলেছিল উন্নত ধনতন্ত্রের দেশে বিপ্লব শুরু হবে। একটা নাম কেউ করতে পারো? উন্নত ধনতন্ত্রের দেশে বিপ্লব হয়েছে। মার্ক্সের জীবিতকালে জার্মানিতে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, প্যারি কমিউন তৈরি হয়েছিল প্যারিসে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, মার্ক্সের দূরদর্শিতাটা দেখো। প্যারির বিজয় উপলক্ষে মার্ক্স যে বার্তা দিচ্ছেন, সেই বার্তাতে তিনি বলছেন প্রথম লাইনে, আমি জানি প্যারি কমিউন টিকবে না, কিন্তু টিকে থাকবে প্যারির মহান আদর্শ, যা যুগ যুগ ব্যাপী মানুষকে সংগ্রামে উদ্দীপ্ত। কি বেরো শিখরে বাবা! একটা বিপ্লবের জয়কে তিনি অভিনন্দন জানাতে গিয়ে প্রথম লাইনে বলছেন যে আমি জানি প্যারি কমিউন টিকবে না। বেরো শিখ না বলছেন তার দূরদর্শিতা দিয়ে। তাহলে ফরাসি দেশেও সে আলোচনায় ঢুকছি না, ফরাসি দেশেও বিপ্লব হলো, জার্মানিতে হলো, ইংল্যান্ডে তো হলোই না। কোথায় হলো? পশ্চাৎপদ দেশে। কিভাবে হলো? উত্তর তো খুঁজতে হবে লেনিনের কাছে, উত্তর খুঁজতে হবে ইম্পেরিয়ালিজম, দি হাই স্টেজ অফ ক্যাপিটালিজমের মধ্যে। তাহলে এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা মনে রাখবে যে যত বেশি পুঁজিবাদ সাম্রাজ্যবাদে উন্নীত হয়েছে, তত বেশি উন্নত ধনতন্ত্রে বিপ্লবের সম্ভাবনা পিছিয়ে গেছে। আমি আগের কথাটা একটু কারেক্ট করে নিই। ভারত শোষণের ফলে ইংল্যান্ডের শ্রমিক শ্রেণী বিশেষ লাভবান হয়নি, এটা মনে রেখেও বলছি। চোরেরা লুটপাট করে নিয়ে গিয়ে সিন্ধুকে যখন মাল মশলা ঢোকায়, তারপরে কিন্তু হাত ছাড়া দেয়। সেই হাত ছাড়ার কিছু আমজনতা ইতর মিষ্টান্ন ভিতরে ইতরে জনা কিছু পেয়ে যায়। একটু আগে আসার আগে প্রফেসর অমল মুখোপাধ্যায়ের সাথে তার সম্পর্কে কথা হচ্ছে। তো অমলবাবু আমাদের বলতেন, মজা করে বলতেন, ভারতবর্ষ আমাকে মার্কসিস্ট করতে পারেনি, লন্ডন আমাকে মার্কসিস্ট করেছে। উনি লন্ডনে বহুদিন কাজ করেন। ইংল্যান্ডের শ্রমিক বস্তিতে যখন ঘুরে বেরিয়েছি, উনি পরে মার্কসিস্ট ছিলেন কিনা আছেন কিনা আমি ওটা জানি না, সেটা অন্য কথা। কিন্তু কথাটা খেয়াল করুন, এই যে সাম্রাজ্যবাদের যে মেকানিজম, সেটা ভারতবর্ষে বসে উনি বুঝতে পারেননি। অ্যাডভান্স ক্যাপিটালিজমে ইংল্যান্ডে গিয়ে সেটা উনি বুঝতে পেরেছেন। দ্যাটস দ্য পয়েন্ট হুইচ আই এম উইলিং টু মেক। তাহলে এই জায়গা থেকে তিনি বলতে চাইছেন যে দ্বিতীয় নীতি, কোনো জাতি যদি অন্য জাতিকে শোষণ করে, সেই জাতি নিজের ক্ষতি করে। কারণ জাতির মধ্যে ক্ষুদ্র অংশ হচ্ছে এক্সপ্লয়টার,
বিরাট অংশের মানুষ এক্সপ্লয়েটেড, অতএব এক্সপ্লয়টেশন স্থায়ী হলে তারাও এক্সপ্লয়েটেড হয়। এখানেই মার্ক্সবাদীদের একটা বিশেষ অবদান। তারা বোঝাতে চাইছেন যে সাম্রাজ্যবাদী দেশের শ্রমিকের যে স্বার্থ আর উপনিবেশের যে শ্রমিকের স্বার্থ, তার একটা মেলবন্ধন ঘটে, তাদের মধ্যে ঐক্য সম্ভব। তাই সিপিজিবি, কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেন, ভারতের কমিউনিস্ট আন্দোলনের বিকাশে এতখানি যে তৎপর হয়েছিল। তাহলে এই জায়গা থেকে তাহলে 3 নম্বরটা হচ্ছে এখানে খুব স্পষ্ট, তাহলে ইমানসিপেশন অফ অপ্রেসড নেশন। তাহলে যদি স্বাধীনতা যদি অবদমিত মানুষেরা পায়, তাহলে কি হবে? উন্নত দেশেও পুঁজিবাদী আন্দোলন ত্বরান্বিত হবে। এটাই হচ্ছে মাইকেল লাউই আমাদের দেখিয়েছেন। রবিন ব্ল্যাকবার্নের বিখ্যাত বইতে আমরা এই আর্টিকেলটা পাবো, মাইকেল লাউই, রিভলিউশন অ্যান্ড ক্লাস স্ট্রাগল বইটার নাম। তা এখান থেকে জ্যাক উডিস আরেকটু যোগ করেছেন। আমি এই কথাটাই একটু অন্যভাবে বলেছেন, আমি সময় সংক্ষেপ করার জন্য আর আমি যাচ্ছি না। তাহলে পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসাবে এটা বেশি অ্যাপ্লিকেবল মোর দেন এ ফুল ফ্লেজেড থিওরি। এবং সেই পলিটিক্যাল স্ট্র্যাটেজির মূল কথাটা কি আমি কনসেন্ট্রেট করছি এবার। এই মূল কথাটা হচ্ছে রাইট টু সেলফ ডিটারমিনেশন অফ নেশন, জাতির আত্মনিয়ন্ত্রণের। তাহলে একটা শব্দে যদি আমাদের বলতে বলা হয় যে মার্কসিস্ট পলিসি অন ন্যাশনাল কোশ্চেন কি? রাইট টু সেলফ ডিটারমিনেশন অফ নেশন, অর্থাৎ কারো ইচ্ছার বিরুদ্ধে কাউকে বেঁধে রাখা যাবে, এইটা হচ্ছে মূল কথা। উইথ দ্য রাইট টু সিসিড, দরকার হলে সে বেরিয়ে যেতে পারবে, বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। ওকে, তাহলে এইখান থেকেই আমরা বেসিক জিনিসটা পাচ্ছি। এই বেসিক জায়গাটা আসতে গিয়ে মার্ক্সকে বিভিন্ন সময়ে বিভিন্ন পোলেমিক্সে মুখোমুখি হতে হয়েছে, বিশেষ করে র্যাডিক্যাল লেফট থিঙ্কার, তার মধ্যে রোজা লুক্সেমবার্গ আছেন, প্যানকক আছেন, ট্রটস্কি আছেন, স্ট্রসার আছেন। তারা ন্যাশনাল সেপারেটিজম এর মধ্যে খুঁজে পেয়েছেন, তারা এটাতে জিহাদ ঘোষণা করেছেন। অস্ট্রো-মার্ক্সিস্ট ডেনা এবং বয়ার এরা কালচারাল অটোনমির পক্ষে এরা তর্ক করেছেন, এবং এর পাশাপাশি এক ধরনের সেন্ট্রিজমের বিরুদ্ধেও বলতে হয়েছে। অর্থাৎ অনেকগুলো ধারা মার্ক্সীয় মহলে, জাতীয়তাবাদী মহলে এসছে। Marx had to counter all these things. I am not going into that due to constraints of time. কিন্তু এটা মনে রাখতে হবে যে মার্ক্স যখন ন্যাশনাল কোশ্চেন নিয়ে তার তত্ত্বকে ডেভেলপ করছেন, তখন তাকে অনেকগুলো কাউন্টার আর্গুমেন্টের মুখোমুখি হয়েছেন। কেন সেপারেশন? একদল বলছেন, দুটো অপোজিট কিন্তু মিলছে এক জায়গায়। কেন সেপারেশন? কালচারাল অটোনমি দিলেই হয়, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য। কেউ বলছেন না, অন্য দেশের ক্ষেত্রে আপনি বলছেন পোল্যান্ড আয়ারল্যান্ডকে তো স্বাধীনতা দেওয়া উচিত, তাহলে অন্য দেশকে কেন দেওয়া হবে না? এইসব নিয়ে তর্ক বিতর্ক প্রচুর ছিল। কিন্তু যে জায়গাটা আমি স্কিপ করতে পারবো না, সেটা হচ্ছে লেনিনের কন্ট্রিবিউশন। পারবো না তার কারণ তোমরা অনেকে মুখস্থ করো, মনে রাখো, 3টে কন্ট্রিবিউশন লেনিনের মার্ক্সবাদে। একটা বড় কন্ট্রিবিউশন কি আমার বলা হয়ে গেছে, তাহলে সেই দিনই মার্ক্সবাদ বাতিল হয়ে যেত। কি কন্ট্রিবিউশন? পিছিয়ে পড়া দেশে সমাজ বিপ্লব কেন, কেন অগ্রগামী দেশে নয়? ইম্পেরিয়ালিজম, এগুলো ভুলে যাও, একটা শব্দ, একটা বাক্য মনে রাখো, ইম্পেরিয়ালিজম সম্পর্কে তার তথ্য। 1 নম্বর কন্ট্রিবিউশন। 2 নম্বর কন্ট্রিবিউশন, এ স্লোগান দেওয়া তো খুব ভালো, সেই বিপ্লব করবে কে, তুমি আমি আবার কে, কিন্তু এসব ভেগ কথাবার্তা। বিপ্লব করতে গেলে চাই বিপ্লবী সংগঠন, রিভলিউশনারি অর্গানাইজেশন। মার্ক্সকে থ্যাঙ্কস টু হিজ টাইম সরাসরি বিপ্লব করতে হয়নি, ইস্তাহার লিখেই শেষ হয়েছে, কিন্তু লেনিনকে হাতে কলমে করতে হয়েছে। তাই লেনিন বুঝতে পেরেছেন, তাই রিভলিউশনারি পার্টি সম্পর্কে তত্ত্ব গঠন এবং তাকে বাস্তব প্রয়োগ করা লেনিনের সেকেন্ড কন্ট্রিবিউশন। আর থার্ড কন্ট্রিবিউশন ন্যাশনাল কোশ্চেন, জাতির কোশ্চেন। কেন? যে দেশটায় তিনি বিপ্লবের পরিকল্পনা করছেন, দেশটা কেমন? দেখো, আমি প্রায় ভারতে চলে এসেছি, রাশিয়ায় আছি, তবুও ভারতে চলে এসেছি। দেশটা কেমন? 165টা ভাষায় কথা বলে সেই দেশের মানুষ, তার মধ্যে রুশ ভাষায় কথা বলে 70% মানুষ।
100 জনের মধ্যে 70 জন। আমি সেই সময় সোভিয়েতের কথা, আরে সেই সময় রাশিয়ার কথা বলছি, যার শাসিত রাশিয়া। একেবারে কসাক মুসলমান থেকে শুরু করে একেবারে গ্রেট রাশিয়ান্স, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, এর ল্যাবরেটরি অফ ন্যাশনালিজম। ব্যাখ্যা দরকার নেই, ভারতের সঙ্গে একটু মিলিয়ে নিও, কিন্তু পার্থক্যটাকে ভুলে যেও না, তাহলে ভারতের কমিউনিস্টদের মতো দুর্দশা হবে। আমি বলবো একটু সময় হলেও। সেটা কি হলো, লেনিন এই রিয়েলাইজেশনে পৌঁছালেন, সব ভুলে গিয়ে একটা কথা মনে হয়, যে সমস্ত শোষিত মানুষকে একটা প্ল্যাটফর্মে যদি না আনতে পারা যায়, তাহলে বিপ্লব জয়যুক্ত হবে। রুশ এবং অরুশ জাতিগুলো নিজেদের মধ্যে মারামারি করবে, চোখ বন্ধ করে বলি, হিন্দু আর মুসলমানে পরস্পর মারামারি করবে, বাঙালি আর বিহারি পরস্পর মারামারি করবে, আর শোষণ ব্যবস্থা উৎখাত হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। তাই রুশীয় এবং অরুশীয় যত জাতি আছে, নানা ভাষা নানা মত, বিবিধের মাঝে যদি মিলন ঘটানো না যায়, তাহলে বিপ্লব হবে না। মিলন কোন শর্তে হবে? তুই আমার পায়ের তলায় থাকবি, আমার বন্ধু হবি। কে কে রাজি আছো আমার বন্ধু হতে? বলো, আছো কেউ? ছোট বড় সবাইকে সমমর্যাদা দিয়ে যদি বন্ধুত্বের জায়গায় আনতে পারো, হাতে হাত কাঁধে কাঁধ যদি মেলাতে পারো, তবেই জারের শাসনকে উৎখাত করতে পারবে। এই যে রিয়ালাইজেশন অফ লেনিন, সেখান থেকেই এসছে তার প্রবলেম অফ ন্যাশনালিটি সম্পর্কে অবজারভেশন। এবং এই জায়গা থেকেই লেনিনিস্ট থিওরি অফ সেলফ ডিটারমিনেশন তার জমিটা তৈরি করলো, অন দ্য বেসিস অফ দ্য থিওরি অফ ইকুয়ালিটি অফ নেশন, স্মল অ্যান্ড লার্জ। ছোট বড় সমস্ত জাতি সত্তার ইকুয়ালিটির কথা সেইখান থেকে আসলো। এবং এখানে আমরা দেখলাম যে সমস্ত রকমের টানাপোড়েনগুলো ছিল। একদিকে যেমন র্যাডিক্যাল লেফট, লেনিনের সঙ্গে রোজার ডিবেট, আমি যেতে পারছি না সরি, লেনিনের সঙ্গে রোজার ডিবেট ছিল, তেমনি আবার কাউস্কির সঙ্গে তার ঝগড়া, ট্রটস্কির সঙ্গেও কিছুটা মতপার্থক্য, যেটা পরে স্ট্যালিনের কাছে এসে আরও জোরদার হলো। তোমাদের বোধহয় পড়ানো হয় যে স্ট্যালিনের সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি, যেটা কার্যত ট্রটস্কির পার্মানেন্ট রিভলিউশনের বিরুদ্ধে পিকেট হলো। অনেক তর্ক বিতর্কের রাস্তা অতিক্রম করে লেনিন একটা তত্ত্বে পৌঁছল। কি তত্ত্ব? আমি সময় সংক্ষেপ করার জন্য জাস্ট দুটো তিনটে কোটেশন আমি লেনিনের উদ্ধৃতির কথা বলব। তার প্রথম কথাটা হচ্ছে, তাহলে জাতিগুলোর আশা আকাঙ্ক্ষাকে মার্কসিস্টদের সমর্থন করে, জাতিগুলোর স্বাধীনতার জন্য মার্ক্সবাদীদের লড়াই করতে হবে। কিন্তু এই কিন্তুটা বিরাট বড় কিন্তু, এই কিন্তুটা না জানলে কিন্তু এটা জানা যাবে না, বোঝা যাবে। দি প্রোলেটারিয়েট ক্যানট সাপোর্ট এনি কনসিক্রেশন অফ ন্যাশনালিজম। জাতীয়তাবাদের নামে শান্তি বাড়ি মার্কসিস্টদের পছন্দ, জাতীয়তাবাদের নামে যে কোনো কথা, চল যাই মেরেদের ঘর পুরাইয়া আসি, না চলবে না। বোঝা গেল আমার কথাটা? জাতীয়তাবাদের নামে কোনো ধরনের শুভেচ্ছা নয়। কেন? জাতির অধিকার আছে নিজেকে পিছনে ফিরিয়ে নিয়ে যাওয়া, জাতির অধিকার আছে নিজেদের কুপ্রথাগুলোকে বজায় রাখা, জাতির অধিকার আছে নিজেদেরকে আবার অন্য জাতির বিরুদ্ধে দাঁড় করানো। কিন্তু কমিউনিস্টদের সে অধিকার। অ্যাকচুয়ালি জাতি কথাটা কোনো শ্রেণী নয়, জাতি হচ্ছে একটা মাল্টি ক্লাস কনসেপ্ট, ক্যাটেগরি। একটা জাতির মধ্যে বিপুল সংখ্যক মানুষ শ্রমজীবী, মুষ্টিমেয় মানুষ তারা শোষক। তাহলে জাতির মধ্যে শোষক শোষিত সবটাই আছে। তাই জাতির মধ্যেকার যে শোষক তারা সংখ্যায় কম, কিন্তু তারাই ডমিনেট করে, তারা জাতিকে বিপদগামী করতে চাইতে পারে। কিন্তু শ্রমিক শ্রেণী অধিকার নেই পিছনে ফিরে যাওয়ার দাবিকে সমর্থন করে। শ্রমিক শ্রেণী তাই জাতীয়তার সেই সমস্ত দাবিগুলোকে গ্রহণ করবে যেটা জাতিকে সমাজ বিপ্লবের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। তাই লেনিন বলছেন, the proletariat cannot support any consecration of nationalism. On the contrary, it supports anything that helps to obliterate
national distinctions and remove national barrier. বরং তারা কি চাইবে? জাতীয় সংকীর্ণতা থেকে যতটা পারা যায় মানুষকে বের করে আনবে, ন্যাশনাল ব্যারিয়ার খুঁজে ভাববে। ক্যাপিটালিজম যদি একটা ইন্টারন্যাশনাল সিস্টেম হয়, সোশ্যালিজমকেও হতে হবে একটা ইন্টারন্যাশনাল সিস্টেম। সুকান্তর কবিতায় শোষক ও শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংঘ। তাহলে শোষক শ্রেণীর ব্যবস্থাটা যদি বিশ্ব ব্যবস্থা হয়, তাহলে শ্রমিক শ্রেণীর ব্যবস্থাটাও বিশ্ব ব্যবস্থা হতে হবে। প্রলেটারিয়ান ইন্টারন্যাশনালিজম এই কথাই বলে। তাই মার্কসিস্টরা বড় নেশনের পক্ষে, মার্জার অফ নেশনের পক্ষে, কিন্তু আবার তারা এই জায়গাটাও ধরতে চায়। তারা কি বলছেন? তারা বলছেন জাতীয়তা স্বাভাবিকভাবেই আসছে, স্টেজ অফ ডেভেলপমেন্ট ইন হিউম্যান হিস্ট্রি। মানুষের সভ্যতার বিকাশের একটা পর্বে জাতীয়তাবাদ দরকার, এটা স্বাভাবিকভাবেই আসছে। হিস্টোরিক্যাল প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম আমি আগেই বলেছি। কিন্তু সঙ্গে সঙ্গে তারা বলছেন যে বুর্জোয়া মতাদর্শ জাতীয়তাবাদকে অন্ধত্বের পর্যায়ে নিয়ে যায়, একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেয়, খেলিয়ে দেয়, সেই জাতীয়তাবাদকে সমর্থন করবে না। আমি আবার একটু রবীন্দ্রনাথের আশ্রয় নিই। তিনি মার্ক্সবাদী ছিলেন না, তিনি সমাজবিজ্ঞানী ছিলেন কিনা বড় জিজ্ঞাসা চিহ্ন পরে, সেখানে বলবো। নৈবেদ্যর কবিতা মনে করো, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, ভদ্রবেশী বটবড়তা উঠিয়াছে জাগি, পঙ্ক সজ্জা হতে লজ্জা সরম ত্যাগী। শেষ লাইনে কি বলছেন এই প্যারাগ্রাফে? জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায়, ধর্মের ভাষাতে চাহে বলের বন্যা। অর্থাৎ এই যে জাতির প্রেমের নামে ধর্মকে বলের বন্যায় ভাসিয়ে দেওয়া, এই জায়গাটাই হচ্ছে আপত্তি। তাই জাতীয়তাবাদের প্রতি অবিমিশ্র যে শ্রদ্ধা মার্ক্সবাদীদের নেই, বরং শ্রদ্ধা আছে কোথায়? আমি এক লাইন পড়বো, সময় নেই। দি অ্যাওয়েকেনিং অফ দ্য মাসেস ফ্রম ফিউডাল লেথার্জি, অর্থাৎ সামন্ততন্ত্র থেকে পুঁজিতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে, সেখানে কিন্তু জাতীয়তাবাদের বিরাট প্রেরণা আছে। সেই জায়গাটা স্ট্রাগল এগেইনস্ট অল ন্যাশনাল অপারেশন, যেখানে জাতিরা শোষিত হচ্ছে, অর্থাৎ সোভারেনিটি অফ দ্য পিপল, এইসব ক্ষেত্রে মার্ক্সবাদীরা জাতীয়তাবাদের যে সমর্থন, সেই সমর্থন তারা করবে। আচ্ছা, ওকে, আমি আর এই প্রসঙ্গে আর যাচ্ছি না। আমি ইন্ডিয়ার কথা দু চারটে না বললে খুব অন্যায় হয়ে যাবে, ঠিক আছে? ও একটা কথা তো বলতেই হবে, এই জায়গাটাকে এগিয়ে নিয়ে গেলেন জোসেফ স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন কি বললেন আমি সেটার বিস্তারিত যাচ্ছি না, আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে লেনিন নিজে কোন জাতের লোক ছিলেন। আমি যেন বেয়ারা কথাবার্তা বলি, কিন্তু ডোন্ট মাইন্ড। লেনিন বিলংস টু দ্য গ্রেট রাশিয়ান। রাশিয়াতে 70% গ্রেট রাশিয়ান পিপল। লেনিনের মতো মানুষের মনে হয়েছিল যে অরুশীয় জনগোষ্ঠী আমার কথা কতটা শুনছে। So he found his wonderful Georgian friend, belongs to the so-called downtrodden section of the society. তাকে তিনি চয়েস করলেন, বললেন তুমি এই ব্যাপারটা স্টাডি করো এবং তুমি এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলো, লেখালেখি করো। So Joseph Stalin was entrusted with the responsibility to develop the Marxist theory of nationalism, and accordingly in 1913 Stalin came out with his famous book Marxism and National Question, where he elaborated on the topic. Okay? এখানে শুধু একটা কথা আমি লোক সামলাতে পারছি না, সরি, সেটা হচ্ছে হ্যাঁ, স্ট্যালিনের হাতে আবার এগেইন ইট ইজ লেস থিওরি মোর স্টাডি। বিশেষ করে আমার মনে হচ্ছে যখন ট্রটস্কির সাথে তার ঝগড়া হচ্ছে, এটা জানি না আমার ভুল কিনা, অনেক সময় মনে হয়েছে দ্বন্দ্বটা সত্যি থিওরিটিক্যাল নাকি পার্সোনালিটি ক্ল্যাশ। লেনিনের পর কে, প্রশ্ন তো ছিল। অতএব তার সাথে ছিল পলিটিক্যাল কন্টিনজেন্সি। সেটা কেমন? সেটা হচ্ছে এই ট্রটস্কি প্রায় হারিয়ে গেছে, কিন্তু ট্রটস্কির লেখাপত্র যদি আমরা কেউ পড়ি আমরা চমকে চমকে উঠব। was a great theoretician in the Marxist genre, কিন্তু
স্ট্যালিনের বৈশিষ্ট্য হচ্ছে হি ওয়াজ মোর প্র্যাগম্যাটিক, অনেক বেশি বাস্তববোধ সম্পন্ন। আমি তার একটা জাস্ট উদাহরণ দেবো আলোচনা করি। কি বলেছিলেন ট্রটস্কি পার্মানেন্ট রিভলিউশনে? যে রিভলিউশন হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তিনি ওয়ার্ল্ড রিভলিউশনের স্বপ্ন দেখেছিলেন, তাই তিনি বলছেন বুর্জোয়া ডেমোক্রেটিক রিভলিউশন আমরা শুরু করব, দ্যাট শুড বি গিভেন পার্মানেন্স and to be continued in a socialist revolution. Again, socialist revolution is to be continued to the world revolution. এই তো ট্রটস্কির মূল কথা। এর মানে কি? সমাজতন্ত্র বা সমাজতন্ত্রের আন্দোলন একটা বিশ্বব্যাপী প্রক্রিয়া। স্ট্যালিন কি বললেন? এক দেশে সমাজতন্ত্র সম্ভব, এক দেশে সমাজতন্ত্র সম্ভব। পৃথিবীর কোনো কোনো দেশের মানুষ যদি ঘুমিয়ে থাকেন, বাকি মানুষরা এগোবেন না। প্র্যাকটিক্যাল কথা, এর মধ্যে তত্ত্ব কি আছে সেটা পরের কথা, খুব প্র্যাকটিক্যাল। তিনি কি স্লোগান দিলেন? রাশিয়ান পিপল ক্যান স্ট্যান্ড অন ইটস ওন ফিট। কতটা মার্ক্সবাদ সম্মত আমি জানি না, কিন্তু রাজনীতিতে এর কি অপরিসীম মূল্য ভাবো। বিপ্লবের মুহূর্তে মানুষকে জাগানোর জন্য মূল্যটা ভাবো যে রাশিয়ার জনগণ তার নিজের পায়ে দাঁড়াতে পারে। এইভাবে ট্রটস্কি অনেক বেশি প্র্যাগম্যাটিক আউটলুক থেকে তিনি ন্যাশনাল কোশ্চেন সম্পর্কে মার্ক্সিস্ট ভিউটাকে আমি কি বুঝতে পারছি না। ঠিক আছে, আর আমি যাচ্ছি না, স্ট্যালিন পর্যন্ত হয়ে গেছে, আর আমি যাচ্ছি। কি বোঝা গেল? তাহলে স্ট্যালিন পর্যন্ত এসে আমি আপাতত থামছি। আমি ভারতবর্ষে, তা ভারতবর্ষটা কেমন এই একটু আর 10 মিনিট দেবো না, এটা কন্টিনিউ। তো এবার ভারতের কথা এসে আমি র্যাপ আপ করব। এখন ভারতবর্ষটা কি, ভারতবর্ষটা কি, এটা খুব গোলমেলে প্রশ্ন। আমার বইটা যদি কেউ দেখো, আমি সেই বইয়ের ভূমিকাতেও কিছু লেখার চেষ্টা করেছি রিসেন্ট বইটা। তো সাহেবরা ভারতীয় জাতি, জাতীয়তা, জাতিসত্তা এসব কিছু মানেনি। আমি স্যার জন স্ট্যাচুর সেই বিখ্যাত কথাটা বলেছি, ইন্ডিয়া ইজ এ জিওগ্রাফিক্যাল নেম অন, জিওগ্রাফিক্যাল এক্সপ্রেশন অন। ভারত কোনোদিন জাতি ছিল না, কোনোদিন জাতিপাতি হবে না, এটা চলবে না, ও একটা ভৌগোলিক ব্যাপার। আগে পর্যন্ত কোনো জাতি জাতি ছিল না। আমি খুব সিম্পলি একটা কথা বলি, আমি খুব মেঠো লোক, এভাবে কথা বলি যে আমরা স্ট্যাচুর কথাটা অস্বীকার করে স্বীকার করি। তবে আপনি কি পাগল হয়ে গেলেন স্যার? কন্ট্রাডিক্টরি কথা। অস্বীকার করে স্বীকার করবো। অস্বীকার করবো কেন? অস্বীকার করবো এই কারণে, সত্যি সত্যি প্রাগৈতিক যুগে ভারতীয় জাতি ছিল না, ছিল না। তুমি যদি 47-এর বিভাগ পূর্ব ভারতের ম্যাপটা দেখো, আমাকে দেখাতে পারবে ওই রকম একটা ম্যাপ কখনো ছিল ভারতবর্ষে? ভারত বলতে আমরা যা বুঝতাম তার একটা কালচারাল ইউনিটির কথা ছিল, কিন্তু রাজনৈতিকভাবে কতগুলো খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত রাজপাটের সমষ্টি। সব থেকে বড় ম্যাপ তৈরি হয়েছিল ভারতের সম্রাট আকবরের আমলে, ঠিক বলছি? তারপরে আবার ছানা কেটে গেল, তারপরে আবার মুঘল আমলে তৈরি হয়েছিল একটা বড় ম্যাপ। আর সরি, প্রথম বড় ম্যাপটা তৈরি হয়েছিল সম্রাট অশোকের আমলে। কলিঙ্গ যুদ্ধে অশোক যদি ওই রকম সিদ্ধান্তটা না নিতেন কি হতো আমি জানি না, কিন্তু অশোক দিগ্বিজয়ে চেষ্টা ছেড়ে দেওয়ার পরে সব ছানা কেটে গেল। তারপরে আবার আমরা দেখলাম মুঘল আমলে আকবরের টেনিওরে সব থেকে বড় ভারতের মানচিত্রটা আমরা দেখেছি, কিন্তু আকবর পরবর্তী মুঘল শাসকদের অদূরদর্শিতার কারণে আবার সব ছানা গেছে। ঠিক তো? তাহলে রাজনৈতিকভাবে একটি একক কবে কখন কোথায় ছিল আমাকে কেউ বলতে পারবে? জওহরলাল নেহেরু, এক অর্থে আমি তাকে একটু চিনি, মানে প্রত্যক্ষ নয়, আমি একটু লেখাপড়া করেছি ওর সম্পর্কে, সেই অর্থে ওরকম পণ্ডিত মানুষ, ওরকম র্যাশনাল থিঙ্কার ভারতবর্ষ খুব কম পেয়েছে। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডিসকভারি অফ ইন্ডিয়াতে লেজে গোবরে হয়ে গিয়ে কি বললেন যেন, India is one that is an emotional question to me. মানে
ইন্ডিয়া ইজ ওয়ান দ্যাট ইমোশনাল কোয়েশ্চেন টু মি। অর্থাৎ যুক্তি দিয়ে উনি বোঝাতে পারলেন না, এসে বললেন এটা আমার কাছে একটা আবেগের বিষয়, এখানে বাবা আমাকে নেরো না, আমার এখানে। তাই আমাদের অনেকের কাছেই ইন্ডিয়া হ্যাজ বিন ওয়ান, এটা একটা আবেগের বিষয়। ইন্ডিয়া ওয়াজ নেভার ওয়ান। সেই জন্যে আমরা বলি স্ট্যাচুর কথাটাকে স্বীকার না করে আমাদের কোনো উপায় নেই। কিন্তু আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি স্ট্যাচুর। কেন অস্বীকার করছি? আমাদের ইতিহাসটা কিন্তু ভারতে ব্রিটিশ আগমনে শেষ হয়ে যায়নি। ভারতে ব্রিটিশ আগমনে আমাদের ইতিহাসে একটা নতুন পর্যায়ের একটা নতুন পর্ব শুরু হয়েছে, এবং সেই নতুন পর্বে অনেক আগের থেকে জাতি গঠনের উপাদানগুলো কালক্রমে বিকশিত হতে শুরু করেছিল প্রাক ব্রিটিশ যুগেই। ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির যে স্ফুরণটা আমরা ইতিহাস পড়লে দেখব, সেটা প্রাক ব্রিটিশ যুগেই শুরু হয়েছিল। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল, কৃষির সাপ্লিমেন্টারি একটা সেক্টর হিসেবে তারা গড়ে উঠতে শুরু করেছিল। যদি আমরা এই মার্কসিস্ট ফর্মুলেশনটাকে মেনে নিই, যে পুঁজির বিকাশের হাত ধরে জাতীয়তার যে উপাদানগুলিও বিকশিত হয়, তাহলে ব্রিটিশ আসার আগেই শুরু হয়েছিল। কিন্তু ভারতবর্ষের ইতিহাস করতে গিয়ে কটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা মনে রাখি কথা, যে পশ্চিমের দেশগুলোর স্বাধীন বিকাশ ঘটেছে, আমাদের স্বাধীন বিকাশ ঘটেনি। আমরা ভালো বা মন্দ অন্য কথা, আমরা চলছিলাম আপনার ছন্দে মনের আনন্দে। আমি পার্সনিফাই করে বলি, আমি হাঁটছিলাম আপনার ছন্দে মনের আনন্দে, তুমি এসে হ্যাঁচকা টানে আমাকে ধরে অন্যদিকে নিয়ে গেলে। আমার স্বাভাবিক বিকাশ কি ঘটলো? ভারতবর্ষের ঘটেনি, ভারতবর্ষের মতো উপনিবেশের ঘটেনি। আমরা চলছিলাম, আমাদের বিকাশ আমাদের মতো হচ্ছিল, ব্রিটিশ এসে হ্যাঁচকা টানে তাদের দিকে আমাদের নিয়ে গেল। আমরা পড়ে গেলাম এক খিচুড়ি সভ্যতা, আমাদের বিকাশ হয়ে গেল কৃপণ খঞ্জ, না ঘটকা না ঘাটকা বলে গ্রামে কথা আছে। আমরা না পুঁজিবাদী পথে বিকশিত হতে পারলাম, না আমরা সামন্ততন্ত্রকে আশ্রয় করে বাঁচতে পারলাম। এইখানেই আমরা একটা নতুন অবস্থায় পড়ে নতুনভাবে আমাদের জাতীয়তাবাদকে গড়ে তুললাম। সেই জাতীয়তাবাদের চরিত্র না পশ্চিমের মতো নয়, যেখানে স্বাভাবিকভাবে জাতীয়তাবাদ এসছে। আমাদের জাতীয়তাবাদ 100% অ্যান্টি ইম্পেরিয়াল ন্যাশনালিজম, অ্যান্টি ইম্পেরিয়াল ন্যাশনালিজম, সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয়তা। তামিল আর বাঙালি এক নয়, কিন্তু যে চাবুকে তামিল ভাইয়ের পিঠে দাগ, সেই একই চাবুকে বাঙালির পিঠে দাগ। তাই তামিল আর বাঙালি এক জায়গায় হয়েছে, ব্রিটিশ তাড়াতে হবে। সেই ব্রিটিশ তাড়ানোর যজ্ঞের মন্ত্রে বাঙালি, বিহারি, গুজরাটি, উড়িয়া, মারাঠি, তামিল, তেলেগু মানুষ তারা এক জায়গায়। ওকে, তাহলে এই জাতীয়তাবাদটা বিভিন্ন জাতিসত্তার একটা মিলন ক্ষেত্র রচনা করেছে এবং একটা সর্বভারতীয় জাতীয়তাবাদের রূপ পরিগ্রহ করেছে। নতুন একটা ভারতবর্ষ আমরা আবিষ্কার করেছি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের মধ্যে দিয়ে। সো আওয়ার ন্যাশনালিজম ইজ অ্যান্টি ইম্পেরিয়াল ন্যাশনালিজম। এবং এই জায়গাটা থেকে আমাদের যে রিচ ডাইভার্সিটিস ছিল, কালচার, ল্যাঙ্গুয়েজ, কাস্ট, এথনিসিটি, এই সবটা মিলেমিশে আমরা একটা নতুন এন্টিটি তৈরি হয়েছি। এই নতুন এন্টিটিটা কেমন? ইজ ইট ওয়ান নেশন? এইখানেই বিভ্রান্তি। অ্যাবসলিউটাইজ করার চেষ্টা করেছি আমরা, ভুল করেছি, সর্বনাশ করেছি, এখনো করছি। আমরা এটাকে অ্যাবসলিউটাইজ করার চেষ্টা করেছি, ভুলে গেছি যে আমরা জাতি কোনোদিন ছিলাম না। অসংখ্য জাতিসত্তার মিলনে এক মহাজাতির জন্ম দিয়েছি আমরা। এটা একটা মহাভারতীয় ঐক্য। আমরা ভাবিনি আমরা জাতি, ধর্ম, বর্ণ, নানা ধরনের কথা তুলে আমরা একটা ডমিনেন্ট কালচারকে আমরা জায়গা করে দিতে গিয়ে ওয়ান নেশনের কথা বলেছি। স্বাভাবিকভাবে আমাদের এই স্থূল বুদ্ধি তার প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে টু নেশন থিওরি, এবং এই টু নেশন থিওরি আমাদের দেশটাকে খণ্ড বিখণ্ড করছে। পর্যাপ্ত কমিউনিস্টে কোনো কথা হয়নি, আমরা মুখ বুঝে
এইসব মেনে নিয়েছি। যখন জিন্নার চাবুক আমাদের পিঠে পড়লো তখন আমরা সচেতন হলাম। আমরা ধরেই নিয়েছি আমরা ওয়ান নেশন, ধরে নেওয়া, টেকেন ফর গ্রান্টেড। তার আগে পর্যন্ত ভাবিনি সত্যি সত্যিই আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, কিভাবে এলাম, কোথায় যাব, ভাবিনি। কিন্তু যখন পাকিস্তান ইস্যু আমাদের সামনে আসলো তখন আমাদের চেতনাটা, আমি একটা প্রশ্নে কমিউনিস্টদের বা মার্কসিস্টদের প্রশংসা করি, সেটা কি? সেটা হচ্ছে যে যখন লাহোরে, আসলে ওটার নাম ছিল না পাকিস্তান, লাহোর রেজলিউশন, লাহোর রেজলিউশন যখন গৃহীত হলো, ঠিক হোক ভুল হোক তারা একটা তত্ত্ব তো খাড়া করলো, টু নেশন থিওরি, একটা তত্ত্ব খাড়া করলো। হিন্দু মহাসভা came out with an alternative thesis, India is one nation. হিন্দুত্বের যে আইডিয়া, সেই আইডিয়াটা তারা সামনে রাখলেন। বাট আনফর্চুনেটলি, আমি এই কথাটা খুব জোরের সঙ্গে বলছি, আমাকে কেউ গালাগালি দিলে আমি হেল্প করি, the greatest national forum in our country could not come out with any alternative theoretical framework. ভারতের জনগণের সব থেকে বড় মঞ্চ ভারতের জাতীয় কংগ্রেস, কোনো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে তারা আসেননি, তারা ইমোশনাল ফ্রেমওয়ার্ক নিয়ে আসে, তারা ইমোশনাল ফ্রেমওয়ার্ক নিয়ে আসে। আমি কমিউনিস্টদের প্রশংসা করি, ঠিক হোক ভুল হোক, they came out with an alternative framework, একটা বিকল্প তাত্ত্বিক একটা ফ্রেমওয়ার্ক নিয়ে তারা আসলেন ইন্ডিয়ান মার্কসিজম। তো তারা এসে দেখালেন, আচ্ছা আমি এটা স্কিপ করেই যাই, আমি গান্ধী নেহেরু সম্পর্কে একটা কথা শুরু বলতে, যেহেতু ওই মার্কস অন ইন্ডিয়া, যেহেতু ওই মার্কসিস্টদের কথা, তারা একটা অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক নিয়ে আনেন। কি? ভারতবর্ষ এক জাতীয় নয়, দুই জাতীয় নয়, ভারতবর্ষ হচ্ছে বহুজাত, মাল্টি ন্যাশনাল এন্টিটি, ইন্ডিয়া অ্যাজ মাল্টি ন্যাশনাল। এর জেনেসিসটা কোথায়? মার্কস অন ইন্ডিয়াটা, মার্কসের যে ভারত সম্পর্কে লেখা 1853 সালে, সেখানে খুব ইন্টারেস্টিং ভারতের ব্রিটিশ শাসনের দুটো দিক তিনি মেনশন করেছেন, জাস্ট এইটুকু বলুন। কি কি দুটো দিক? একটা হচ্ছে তার ডিস্ট্রাকটিভ অ্যাসপেক্ট, একটা ডিজেনারেটিভ অ্যাসপেক্ট, একটা ধ্বংসাত্মক দিক, একটা পুনরুজ্জীবনাত্মক। তিনি দেখাচ্ছেন কিভাবে আমাদের ট্র্যাডিশনাল সোসাইটি, একটু ক্লাস পড়ে নিয়ে যাই তোমাদের, চাষি কামার কুমার জেলে তাঁতি নাপিত দোপা, এই নিয়ে আমাদের গ্রাম সমাজ, এই যে স্বয়ং সম্পূর্ণ যে গ্রাম সমাজের যে ধারণাটা ভেঙে খান খান করে দিল, কৃষিকে জুড়ে দিলেন জাতীয় এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে, কিন্তু স্বাধীন পুঁজিবাদী বিকাশ হলো না। এর ফলে নানা জনজাতির একটা অসম বিকাশ গোটা ভারতবর্ষ জুড়ে হলো, তার মধ্যে ছোট বড় নানা জনজাতির উপর তার নানা ধরনের প্রভাব এসে গেল। তার উপর দাঁড়িয়ে ইন্ডিয়ান মার্কসিস্টরা দেখাচ্ছেন যে কতগুলো জাতিসত্তা ভারতবর্ষের সামনের দিকে এগিয়ে আসছে। They identified 17 distinct nationalities in India. বাঙালি, বিহারি, গুজরাটি, মারাঠি, সিন্ধি, বালুচ, অমুক তমুক 17টা, এবং তারা বললেন দরকার হলে দুটো কেন জিন্নার কথা মতো 17টা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে। সোমনাথ লাহিড়ির ভাষণ ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কেউ পড়ে নিতে পারো, আমি যাচ্ছি না তার মধ্যে। সোমনাথ লাহিড়ি ওয়াজ দ্য অনলি কমিউনিস্ট মেম্বার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাও মাত্র 1 বছরের জন্য। কেন না, দেশভাগের সিদ্ধান্ত হওয়ার পর দেখলো এই সুযোগ, বলা হলো তোমার বাড়ি ওপারে ছিল, তার জন্য তুমি আর এপারের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে থাকতে পারবে না। দুটো সভায় তিনি হাজির ছিলেন, কিন্তু তার মধ্যেই এই বিষয়ে তিনি জোরালো বক্তৃতা করেছিলেন। তাই সোমনাথ লাহিড়ির স্পিচ ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার মধ্যে আমরা পাবো 17টা এরকম এর কথা বললেন। অধিকারী হচ্ছেন প্রথম মানুষ যিনি পলিট ব্যুরো মেম্বার ছিলেন, ফার্স্ট পলিট ব্যুরো মেম্বার অফ দ্য সিপিআই। হি কেম আউট উইথ অধিকারী থিসিস। প্রেক্ষিতটা ছিল তাহলে একটা বলেছি, আর একটা শুধু উল্লেখ করে দিই। একটা প্রেক্ষিত হচ্ছে ডিমান্ড অফ মুসলিম, আর একটা প্রেক্ষিত, 3টে প্রেক্ষিত। একটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর একটা হচ্ছে
গ্রোয়িং নিড ফর কমপ্লেক্স ইউনিটি। তাহলে এই প্রেক্ষিতে একটা যুদ্ধ প্রক্রিয়া মুসলিম লীগের আর হিন্দু মুসলমান সম্পর্কের যে অবনতি তাদের মধ্যেও, এই পরিপ্রেক্ষিতে ও আরেকটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই তিনটে মিলে এটা সমাপতন, হিস্টোরিক্যালি এটা সমাপতন যে 8ই আগস্ট মধ্যরাত্রে গান্ধীজি ইংরেজ ভারত ছাড়ো ডাক দিচ্ছেন, 9 তারিখে সংবাদপত্রে এটাই হচ্ছে হেডলাইন, আর তার নিচেই আছে অধিকারী থিসিসের কথা, ওই 9ই আগস্ট 1942 কমিউনিস্ট কল ফর 17 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে এইভাবে তারা একটা আলাদা ধরনের ব্যবস্থার কথা বলছেন, যেখানে তারা বলছেন যে ভারতবর্ষে এই সব জনজাতির সম্মিলনে এক মহাভারত তৈরি করাই হচ্ছে আমাদের লক্ষ্য। কেউ যদি থাকতে না চান সেটা তার ব্যাপার, কেউ যদি থাকতে না চান সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের লক্ষ্য কি? এই 17 প্লাস কত বলতে পারবো না, বিভিন্ন মাত্রায় বিকশিত জনজাতিগুলো। লক্ষণীয় ব্যাপার হচ্ছে না পাকিস্তান নয়, মুসলিম ন্যাশনালিটিস নিয়ে কথা বলছে, মুসলিম জাতিসত্তাগুলোর কথা কি বলে। ওই 17-র মধ্যে কে কে আছে দেখে নাও, মানে মুসলিম ন্যাশনালিটি, সিন্ধ, বালুচিস, পাঠানস, ওয়েস্টার্ন পাঞ্জাব। সিপিআই কিন্তু পাকিস্তানের পক্ষে বলেনি, বলেছে যে অন্যদের যদি সেলফ ডিটারমিনেশন থাকে তাহলে মুসলিম জনগোষ্ঠীর কেন থাকবে না, তাই দরকার হলে সিন্ধিদের দিতে হবে, বালুচদের দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলটিমেটলি সিপিআই পলিসি ওয়াজ ড্রিফটেড টুয়ার্ডস পাকিস্তান, গুলিয়ে ফেলল। এক কথায়, আমি যাচ্ছি না আলোচনায়, এক কথায় সিপিআই লিডারশিপ বিষয়টাকে ভুলিয়ে ফেলল। এই যে সেলফ ডিটারমিনেশন ফর মুসলিম ন্যাশনালিটি, এই যে কথাটা এইবার যদি মিলিয়ে ফেলে, দেখো সিন্ধ, বালুচ, ওয়েস্টার্ন পাঞ্জাবিকে যদি মিলিয়ে ফেলে তাহলে কি দাঁড়াচ্ছে? সিপিআই স্টুড ফর পাকিস্তান। একটা বিরাট কনফিউশনের জায়গা তৈরি হলো যে whether the nationality policy of the Indian masses amounts to support for the Muslim League demand, তো বিরোধীরা ছাড়বে না একটা সুযোগ, তো সিপিআই কিন্তু তা বলেনি। এইবার 46 সালে, এটা একটা বড় টার্নিং পয়েন্ট, 46 সালে আর.পি. দাস, রজনীকান্ত দত্ত লেবার মান্থলিতে খুব কড়া ভাষায় ইন্ডিয়ান পাকিস্তান বলে লিখলেন, আর ভারতের নেতাদের ডেকে ধমকে দিল। ভারতের নেতাদের এই দোষ বা গুণ ছিল, সুবোধ বালোগান, মানে রাশিয়াতে কি হয়েছে আমাদের এখানে তাই করব। আবার কোনো রাশিয়ান নেতা তিনি ধমকে দিলে আবার শোনেন। মরিস ডব দেখতে এসেছিলেন, মরিস ডবকে বলছে, কমরেড বলুন তো আমাদের দেশে এইটা নিয়ে কিভাবে এগোনো যায়। মরিস ডব বলছেন, ইট ইজ অন রেকর্ড, আমি স্পেকুলেট করছি না, মরিস ডব বলছেন যে দেখুন আমার একটা মুশকিল হচ্ছে যে আপনারা এই দেশে জন্মেছেন, বড় হয়েছেন, আর আমি মাত্র 2 সপ্তাহ এই দেশে এসেছি, তা এই দেশের সমাজ বিশ্লেষণ আমি কি করে করব? আপনারা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন, আপনাদের সিদ্ধান্ত রূপায়ণে কোনো সাহায্য করা যায় কিনা দেখার জন্য আমি এসেছি। ও আমি পারবো, মরিস ডব এ কথা বলে পারি না। কিন্তু কমিউনিস্টদের এই ভুল। কিন্তু রজনীকান্ত দত্ত বাঙালি হলে কি হবে, তো সাহেব সিপিজিবির ফ্রন্ট র্যাঙ্কিং লিডার, রজনীকান্ত দত্ত তো সাহেব সিপিজিবির নেতা, তিনি যখন ধমকে দিয়েছেন 46 সালে লেবার মান্থলিতে আর্টিকেল লিখে, তখন সিপিআই একটু নড়ে চড়ে বসেছে, নড়ে চড়ে বসে তখন বলছে যে না, আমরা তো পাকিস্তানের সমর্থন করিনি, পাকিস্তানের দাবি আপনি দেখুন, মিলিয়ে দেখুন, পাকিস্তানের দাবি আমাদের দাবি আলাদা, ক্ষতি যা হওয়ার তথ্যটি কিন্তু হয়ে গেছে। তখন তারা দলিল বার করছেন নিউ সিচুয়েশন অ্যান্ড আওয়ার টাস্ক। আলটিমেটলি লাস্ট কথাটা বলি, সেটা হচ্ছে এই জিনিসটা চলতে থাকলো, সিপিআই এর মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে। তো এই কনফিউশনটা চললো 47-এর 15ই আগস্ট। কেন? আমি বাংলার কথা বলি, ভবানী সেন তখন বাংলা কমিটির সেক্রেটারি, অবিবর্তমান, নিউ বেঙ্গল বা নূতন পথে বাংলা বলে বই লিখলেন। সেই বইতে তিনি বললেন ভারত ভাগ হয় হোক, উচ্ছন্নে যাক, বাংলাকে আমরা ভাগ করতে দেব, বাংলা একটা।
এইভাবে সর্বনাশে সমুৎপন্নে অর্ধম ত্যাগ যদি বঞ্চিত, তা তিনি অর্ধেক ত্যাগ করতে রাজি হলেন। কিন্তু সত্যি কথা বলতে, প্রথমবার বঙ্গভঙ্গের বিরুদ্ধে আমরা কোমর বেঁধে লেগেছিলাম, দ্বিতীয়বার বাংলা ভাগের জন্য কেউ কাঁদেনি। বরং যারা প্রথমবার কেঁদেছিলেন তারা আগ বাড়িয়ে, তারাও ওই সমুৎপন্নে অর্ধম ত্যাগী, তারা এটা বুঝেছিলেন 37 সাল থেকে, যে বাংলায় 65% মুসলমান, 4 জন প্রধানমন্ত্রী হয়েছেন, তখন প্রধানমন্ত্রী বলতো, একজনও হিন্দু হতে পারেননি। অতএব বাংলা যদি অখণ্ড থাকে তাহলে আমরা তো প্রধানমন্ত্রী হতে পারবো না, অতএব অর্ধেক বাংলা নিয়ে আমরাই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যা হওয়ার হবে। তাহলে তার আগে ফজলুল হক থেকে শুরু করে এখন নাজিমুদ্দিন পর্যন্ত, মাঝখানে ছড়াবর্তী, এই 4 জন হয়েছেন মোট। এই জন্যে তারা বাংলা ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। জয়া চ্যাটার্জির বই আমাদের আই ওপেনার, বেঙ্গল ডিভাইডেড, তিনি দেখিয়েছেন না মুসলিম লীগ নয়, হিন্দু কমিউনালিজম ডিভাইডেড, হিন্দু কমিউনালিজম বাংলাটা বলবো। যাই হোক, ও প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু যেটা বলতে চাইছি যে 47-এর মার্চ মাস পর্যন্ত কমিউনিস্ট ওয়ার এগেন্স্ট পার্টিশন, কমিউনিস্ট ওয়ার এগেন্স্ট পার্টিশন, কিন্তু শেষ পর্যন্ত তিনজন এমএলএ ছিল। তখন 3 জন এমএলএ ছিল কমিউনিস্ট পার্টি, জ্যোতি বসু, রূপনারায়ণ রায়, রতনলাল ব্রাহ্মণ। দে ভোটেড ইন ফেভার অফ পার্টিশন। তো যাই হোক, ওরা অন্য সিদ্ধান্ত নিলেও কিন্তু হতো না, গেল 3 জন। কিন্তু হয়েছিল স্বাধীনতার পরে। স্বাধীনতার পরে কি দাঁড়ালো? জাতি প্রশ্নটা কিন্তু বদলে গেল। কেন? এতদিন পর্যন্ত জাতি প্রশ্নের 2টো মাত্রা ছিল, এখন একটা মাত্রা। ব্রিটিশের কাছ থেকে আমাদের সেলফ ডিটারমিনেশন পেতে, ব্রিটিশের বিরুদ্ধে আমাদের লড়াই। 47-এর পরে তো তা থাকলো না। এটা হয়ে গেল আমাদের একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট, কি তাই তো? নিজেদের জাতি সম্প্রদায় তাদের মধ্যে এক করে থাকে। এবং এক্ষেত্রে মার্কসিস্ট স্ট্যান্ডটা আমি এক কথায় বলি, অনেক সময় নিয়ে নিয়েছি, সরি। প্রফেসর অমলেন্দু গুহর থিসিসটাই ঘুরে ফিরে বিভিন্ন ইন্ডিয়ান মার্কসিস্টদের কাছে এসেছে। প্রফেসর অমলেন্দু গুহ মূলত অসমের লোক, আমাদের সেন্টারে কলকাতায় বহু কাজ করেছেন, সম্প্রতি মারা গেছেন, গুরুত্বপূর্ণ কাজ। তিনি 2 স্ট্রিমস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজমের কথা বলছেন। 2 স্ট্রিমস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, একটা হচ্ছে প্যান ইন্ডিয়ান, একটা হচ্ছে রিজিওনাল। একটা সর্বভারতীয় জাতীয়তা, একটা হচ্ছে আঞ্চলিক জাতীয়তা। আমরা 2 ধরনের জাতীয়তাই মনের মধ্যে পরিপোষণ করি। নিজের দিকে তাকাও। আমি গাইতে পারি না, যদি ভালো শিল্পী থাকে কেউ, আমি তাকে জিজ্ঞেস করব যে একটা মঞ্চে যখন প্রথম গাও ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তারপরেই যদি গান ধরো বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, তার কি কোনো অসুবিধে হয়? অসুবিধে হওয়ার কথা নয়। তাই একটা গ্রেট ন্যাশনালিজম, একটা লিটল ন্যাশনালিজম, 2টো ন্যাশনালিজমের প্রবাহ আমাদের পাশাপাশি চলছে। অমলেন্দুবাবু যথার্থই বলেছেন বলে আমার ধারণা। বিভিন্ন জাতীয়তার প্রবাহগুলো এক মহাসমুদ্র রচনা করে, সেই মহাসমুদ্রই হচ্ছে সর্বভারতীয় জাতীয়তাবাদের যে মহাসমুদ্র। কিন্তু সমস্যাটা নাম্বুদিরি বাদ দেখিয়েছে, ইএমএস নাম্বুদিরি। তিনি কি বলছেন? সমস্যাটা হচ্ছে যখনই দুটোর কোনো একটাকে অ্যাবসলিউটাইজ করে দেয়, অর্থাৎ প্যান ইন্ডিয়ান ন্যাশনালিজমটাকে যখন বড় করে দেখায়, তখন আমার বাঙালি সত্তা জিওপার্টাইজড হয়। আমি বাঙালিটাকে উদাহরণ দিচ্ছি। তখন আমার মধ্যে ক্ষোভ, বঞ্চনা সেটা বড় হয়ে যায়, একটা অপমানের জ্বালা। এটা কিন্তু সাবজেক্টিভ বেশি। একটা যৌথ পরিবারে মা বোধহয় সব থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার। একজন চাকরি করে, একজন করে না। যে চাকরি করে না, যে একটু দুর্বল, সে ব্যাখ্যা করে তাকিয়ে থাকে মা বড় মাছটা কার পাতে দেয়। মা কিন্তু সংসারটাকে এক রাখার জন্যে কখনো বা বড় ছেলের পাতে দিয়েও থাকতে পারে, কিংবা না দিলেও ছোট ছেলের মনে হয় দাদার মাছটা বোধ হয় বড়, আমি চাকরি করি না বলে আমাকে বোধ হয় কমাটা দিই। অর্থাৎ এই জায়গাটা থেকে সাবজেক্টিভ এলিমেন্ট অফ ন্যাশনালিজমটাকে বুঝতে হয়। এবং এখানেই একটা ক্রাইসিস তৈরি। সেই ক্রাইসিসটাকে মনে করিয়ে দিয়েছেন ইএমএস নাম্বুদিরি। প্রকাশ করা তো উল্লেখযোগ্য গবেষণা করেছেন, ন্যাশনাল কোশ্চেন ইন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ বলে তার বিখ্যাত বই দিয়েছে। এভাবে ইন্ডিয়ান মার্কসিস্টরা এই যে জাতীয়তার যে 2টো ধারা, এই 2টো ধারার কথা তারা বলছে।
তো আমাদের কনক্লুশনের কথাগুলো জাস্ট 2 মিনিটে বলছি। সেটা হচ্ছে যে ভারতের জাতীয়তাবাদীদের বিতর্কগুলো আমরা বুঝতে পেরেছি। সব থেকে ভালো বলেছেন জাভেদ আলম। জাভেদ আলম ইজ এ নোন মার্কসিস্ট ইন্টেলেকচুয়াল। তিনি বলছেন যে ইন্ডিয়ান মার্কসিস্ট took many right decisions, no doubt, but this does not prevent them to adopt wrong strategies in different historical moments. অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ভুল করতে তাতে আটকায়নি। আর একজন বিখ্যাত লোক অরুণ মুখোপাধ্যায়, তিনি সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলেন, তিনি আবার বলছেন যে যোশী অধিকারী লাইন যেন একটা ডার্কনেসের মধ্যে দিয়ে একটা ব্যালেন্সের খেলা খেলতে খেলতে এগিয়ে যাচ্ছে। কখনো তারা ডান দিকে ঝুঁকছেন, কখনো বাঁ দিকে ঝুঁকছেন, কখনো নিজেরা নিজেদের বিরুদ্ধে রাইট রিফর্মিজমের স্লোগান তুলছেন, কখনো আবার লেফট ডিভিয়েশনের কথা বলছেন। লেফট রাইট করতে করতে তারা অনেক সময় দিশা হারিয়ে ফেলছেন, কিন্তু তারা অ্যাপারেন্টলি অনেক রাইট ডিসিশন তারা কিন্তু নিতে পেরেছেন ইন্ডিয়ান ন্যাশনালিজম সম্পর্কে। তাদের যে বক্তব্য, বিশেষ করে লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ স্টেটসের ক্ষেত্রে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে তাদের অবস্থানের ক্ষেত্রে, আমার বইটা কিঞ্চিত আছে এগুলো, এখানে কিন্তু তারা হিস্টোরিক্যালি কতগুলো কারেক্ট যে অবস্থান তারা নিতে পেরেছে। কিন্তু যেটা চেঞ্জ করেছেন সেটা হচ্ছে তাদের নতুন সংবিধানে, মানে তাদের বর্তমান কর্মসূচিতে তারা কিন্তু রাইট টু সেলফ ডিটারমিনেশনের কথাটা রেখেছেন, কিন্তু রাইট টু সেসেশনের কথাটা তারা কিন্তু হজম করে গেছে, তারা কিন্তু আর রাখেননি ওটা। এটাও একটা ট্যাকটিক্যাল ডিসিশন। তাই আলটিমেটলি আমার বলার যে কথাটা, আমি জানি না কতটা বলতে পেরেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কসিস্টরা শুধু নয়, মার্কসিস্ট অ্যাট লার্জ তারা কিন্তু ন্যাশনালিজমের কোশ্চেনটাকে থিওরিটিক্যাল লেভেলে তারা যথেষ্ট সুবিচার করেননি। তারা স্ট্র্যাটেজি হিসাবে এটা নেওয়ার জন্যে বিভিন্ন সময়ে ট্যাকটিক্যাল মিস্টেকের শিকার হয়ে পড়েছেন। তার জন্যেই তাদের বক্তব্যের টেকা গ্রহণ করার যে লোকজন তার সংখ্যা কমে গেছে। বাট অ্যাজ স্টুডেন্টস অফ সোশ্যাল সায়েন্স উই নিড সিরিয়াস কনসিডারেশন অফ দেয়ার থটস ইন দিস রিগার্ড। তা এবার আমি জানি না, আমি কাউন্ট করে ফেলেছি, এবার কতটুকু সময় তোমাদের হেড অ্যালাউ করবেন না, সরি। এনি কোশ্চেন? থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং। অনেকটা সময় নিয়ে বড় বিষয় নিয়ে নিজেরা না যোগ করতো।